কিশোর কুমারের গানে আছে, ভূতকে যদি ভূতে ধরে ওঝা কি করিতে পারে। তবে এখন আর ভূতকে নয়, ওঝাকেই ভূতে ধরেছে কিনা সেই প্রশ্নে রাজনীতি তোলপাড়। এখন ভুতুড়ে ভোটার তাড়িয়ে সুষ্ঠু নির্বাচন করাবে যে ওঝা, তার নাম নির্বাচন কমিশন। আর তারই নিরপেক্ষতা নিয়ে নতুন করে চাপানুতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সেই নিয়েই প্রথম প্রশ্ন। মুখ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রী। সব সীমা ছাড়াচ্ছেন বললেন শুভেন্দু অধিকারী। নালিশ জানিয়ে চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। কোন দিকে গড়াচ্ছে জল? দ্বিতীয় প্রশ্ন। নির্বাচন কমিশনের পুরোটাই বিজেপির লোকে ভরা, অভিযোগ তৃণমূল নেত্রী। সিএমওতে কাজ করা অফিসাররাই তো এখন বিভিন্ন জেলার ডিএম। পাল্টা আক্রমণে বিরোধী দলনেতা। কেন্দ্র হোক বা রাজ্য, কমিশনের বিশ্বাসযোগ্যতাই তলানিতে ঠেকলে গণতন্ত্র বাঁচাবে কে? তৃতীয় প্রশ্ন। ভোটার লিস্টে ভিন রাজ্যের লোক ঢোকানোর দাবি করে রাজ্য জুড়ে দুয়ারে দুয়ারে স্কুটিনিতে নামছে তৃণমূল দল। একজন হিন্দুরও নাম যেন বাদ না যায়, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। ভুতুরে ভোটার বিতর্ক শেষমেশ কি এসে দাঁড়াচ্ছে ওই হিন্দু মুসলমান মেরুকরণে? চতুর্থ প্রশ্ন। গতকাল নেতাজি ইন্ডোরের সভায় বিরোধী দলনেতাকে বেঈমান বলে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা চোর ডাকাত বলে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। ভোটের 1 বছর আগে থেকেই নেতারা এই সুরে কথা বললে কি বার্তা যাবে সাধারণ কর্মীদের কাছে? পঞ্চম প্রশ্ন। আরজি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ নিহত চিকিৎসকের পরিবার। সিবিআই ডিরেক্টরকে লেখা চিঠি ছত্রে ছত্রে তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন। কেন শুরু থেকে প্রশ্নের ঊর্ধ্বে উঠতে ব্যর্থ হলো কেন্দ্রীয় এজেন্সি? তবে আজ শুরুতেই দেখাবো নির্বাচন কমিশন নিয়ে আক্রমণ প্রতি আক্রমণে তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। ইউ আর ভায়োলেটিং কনস্টিটিউশন। খেলা এখনো বহুদূর, কিন্তু তার আগে রেফারির নিরপেক্ষতা নিয়েই বড়সড় প্রশ্ন। আর তা ঘিরেই বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে থেকে তোলপাড় বঙ্গ রাজনীতি। দেশজুড়ে লোকসভা বিধানসভা নির্বাচন পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের 3 সদস্য, একজন মুখ্য নির্বাচন কমিশনার, বাকি 2 জন নির্বাচন কমিশনার। সদ্য মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়েছে জ্ঞানেশ কুমারকে। বাকি 2 জন নির্বাচন কমিশনার হলেন সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। এর মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1988 ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার ছিলেন জ্ঞানেশ কুমার। অমিত শাহের অধীনস্থ সমন্বয় মন্ত্রকের সচিব হিসেবে অবসর নিয়েছেন জ্ঞানেশ কুমার। তার আগে তিনি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পদে ছিলেন। কাশ্মীরের 370 অনুচ্ছেদ রদ থেকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের কড়া নিন্দা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি লিখেছেন, নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের বৈঠকের মঞ্চ থেকে আপনার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সাংবিধানিক প্রক্রিয়াকে বিজেপি প্রভাবিত করেছে। তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন, মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে বিজেপি নিজেদের লোক বসিয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন, তাতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একজন সিনিয়র আইএএস অফিসার যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন, ওয়ান অফ দি 3 জনের মধ্যে ওয়ান অফ দি মেম্বার ছিলেন, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত, পশ্চিম বর্ধমানের ডিএম করেছেন, মালদার ডিএম করেছেন, মুর্শিদাবাদের ডিএম করেছেন, এবার তো আমরা প্রশ্ন তুলবো ভোটের সময়। ইউ চিফ মিনিস্টার ক্রসড ইউর লিমিটেশন ইয়েস্টারডে। ইউ আর ভায়োলেটিং কনস্টিটিউশন। যদিও নিজের অবস্থানে অনড় তৃণমূল। এই ইলেকশন কমিশন নিয়ে খেলা হচ্ছে। আগে 3 জন ছিল, বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। হঠাৎ জুডিশিয়ারিকে সরিয়ে দিয়ে নিজের 2 জন, অর্থাৎ উনি আর ওনার মন্ত্রিসভার একজন। এ তো ফার্স হচ্ছে। তবুও গণতান্ত্রিক দেশে আমাদের গণতান্ত্রিকভাবে লড়াই করতে হবে এবং সেই লড়াই আমরা করব। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।
শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এত প্রশ্ন, ভোটের 1 বছরেরও বেশি সময় আগে থেকে সরাসরি রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণ, এই সমস্ত কিছু বহু মানুষের আফসোস উস্কে দেবে। আফসোস, মা কি ছিলেন আর মা কি হইয়াছেন। এই নির্বাচন কমিশনের প্রথম প্রধান ছিলেন এক বঙ্গ সন্তান, সুকুমার সেন। এমনই দৃঢ়তা ছিল সুকুমার সেনের যে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যখন তাকে 1951 সালে শুরুতেই দেশের প্রথম নির্বাচন করাতে বলেছিলেন, সুকুমার সেন প্রধানমন্ত্রীর সেই ইচ্ছে একেবারে খারিজ করে দিয়ে স্পষ্ট নেহেরুকে বলেছিলেন, আপনি আরেকটু ধৈর্য ধরুন। সুষ্ঠুভাবে তিনি নির্বাচন শুরু করলেন 1951 সালের 25শে অক্টোবর। ঐতিহাসিক রামচন্দ্র গুহ তার ইন্ডিয়া আফটার গান্ধী বইতে লিখছেন, গণিতজ্ঞ ছিলেন বলেই সুকুমার সেন বোধহয় প্রধানমন্ত্রীকে ধৈর্য ধরতে বলেছিলেন। আর এখন রাজ্যে ভোট শুরু হতে 1 বছরেরও বেশি সময় বাকি। এ রাজ্যে ভোটের কাজ শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি রাজনৈতিক আক্রমণ শুরু হয়ে গেল। ঠিক এই জায়গা থেকে আমি সজল ঘোষের কাছে আসব। আমরা দেখেছি গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একেবারে রাজনৈতিক মঞ্চ, 15,000 নেতাকর্মী বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কোট আনকোট, এখন কমিশনার কে জানেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোঅপারেশন সচিবকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। কমিশন যতদিন নিরপেক্ষ না হবে ততদিন বদনাম থেকে যাবে। এখানেই থামলেন না, তিনি বললেন সিঙ্গুরের ওই 26 দিনের অনশনের কথা মনে করিয়ে দিয়ে যে দিল্লির ইলেকশন কমিশনের ওখানে ধর্না দিনের পর দিন দিতে পারি। আমি বলছি, সজল, তোমাদের নিয়োগ করা চিফ ইলেকশন কমিশনারকে একেবারে শুরুতেই ভোটের প্রায় 1 বছর আগে কার্যত পক্ষপাত দুষ্ট বললেন। দেখুন, এই ব্যাপারগুলো নিয়ে বলার কিছু নেই। এর আগেও ঠিক এই নির্বাচনের আগে আগে এ ধরনের অভিযোগ উনি এনেছিলেন। আমি বলছি, দেখুন, এরা তো সরকারি আমলা, এক পদ থেকে আরেক পদে যাবে। আজকে যদি রাজীব কুমারকে নিয়ে আলোচনা করা হয়, তাহলে রাজীব কুমার আর সারা জীবন পুলিশের কোনো জায়গায় কাজ করতে পারবেন না আপনার মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে রাজীব আসিনা, তিনি তো আগে চিফ সেক্রেটারি ছিলেন, তাকে এখন স্টেট ইলেকশন কমিশনের চেয়ারম্যান করে দেওয়া হয়েছে। এগুলো তো অত্যন্ত স্বাভাবিক। এরা তো এই হোম ডিপার্টমেন্টের ছিলেন, এখন ইলেকশন কমিশনে গেছেন। এগুলোর মধ্যে রাজনীতিকরণের জায়গা কোথায় পেলেন? আলাপন বন্দ্যোপাধ্যায়, বরঞ্চ আমার মনে হয় বেটার উদাহরণ এইটা যে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর সিবিআই স্ট্রাকচার যদি দেখো সজল, সেখানে সমস্ত গুজরাট ক্যাডারের অফিসারদের আনা হলো সিবিআইয়ের একটার পর একটা গুরুত্বপূর্ণ পোস্টে। সেটা কি বেটার উদাহরণ বলে মনে হয়? না, এটা আপনার মনে হয় কোনো একটা সময় এই সব জায়গাগুলো সব বাঙালিরা ছিলেন। আজকে আমরা, এটা দুর্ভাগ্যের বিষয়, তখন এই অভিযোগগুলো কেউ তোলেনি, সব বাংলা থেকে কেন গেছে। হ্যাঁ, তার জন্য কখনো কেউ বিধান রায় বা কখনো কেউ জ্যোতিবাবু বা তারও আগে কাউকে কেউ দায়ী করেনি। আমি বলছি আলাপন বন্দ্যোপাধ্যায় এই সমস্ত দপ্তরগুলো সামলেছেন। এখন রিটায়ার হওয়ার পরেও তাকে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখা হয়েছে। এই কথাগুলো আসলে অভিযোগ, কিছু তো বলতে হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বোঝাতে হবে যে আসল চিন্তা ছিল। কিন্তু কোনো কারণ ছাড়া অভিযোগ, আমি বলছি এর তো নিশ্চয়ই, তোমার কথাও যদি ঠিক ধরি, একটা রাজনৈতিক কারণ থাকবে। সেইটা না, রাজনৈতিক কারণটা হচ্ছে ভাইপোর আবার রিঅ্যাপয়েন্টমেন্ট, ভাইপোকে আবার রিলঞ্চিং। উনি বললেন না যে আমি দুর্গাপুজোর পর থেকে আমি হাইবারনেটে ছিলাম, আমি আবার জেগে উঠেছি। এই যে জিনিস সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমি কাউন্টার করি রিলঞ্চিং। উনি কিন্তু পাশাপাশি এটাও বললেন যে দাদার সমর্থক বলে কিছু নয়, দল বড় প্রতীক বড়। না, তো তৃণমূলে দাদা তো একজন, দিদি যেরকম রাজ্যে একজন, তৃণমূলে দাদা। আবার মুকুল রায়কে বিশ্বাসঘাতক বললেন, যে মুকুল রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে পতাকা দিয়েছিলেন, অন্য বিষয়। কিন্তু আমি আবারও যেটা বলছি, এগুলো হচ্ছে নির্বাচনের আগে যখন বুঝতে পেরেছেন যে উনি এবারের নির্বাচনে বিজেপি যদি নাও চায় তাহলেও জিততে পারবেন না, কারণ উনি যে জায়গায় নিয়ে চলে গিয়েছেন। আমার ব্যাপারটা হচ্ছে সেখানে 6টা উপনির্বাচন জিতলেন। উপনির্বাচনগুলো নির্বাচন নয়, নির্বাচনের নামে ওগুলো প্রহসন, ওগুলো কোনোভাবেই নির্বাচন নয়, এটা আপনিও জানেন। কারণ এরপরে নির্বাচন হয়নি বলে প্রহসন হয়েছে বলে এখানে সব আপনিই করেছেন। অতএব ওগুলো কোনোটাই নির্বাচন নয়। আমি আবারও বলছি যে নির্বাচনের আগে কিছু হাইপ ক্রিয়েট করতে হবে। উনি হয়তো ধর্ণা দেবেন, এখন দিল্লিতে দেবেন না ধর্মতলায় দেবেন সেটা আমি জানি না, কিন্তু এই ধর্ণা দিয়ে উনি আবার হাইপ ক্রিয়েট করবেন, এছাড়া কিচ্ছু নয়। 2021-এর আগেও সজলদের এই আত্মবিশ্বাস ছিল। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, আমি দুদিক থেকেই আসবো।
আসবো। এক হচ্ছে, যেহেতু আমার প্রথম বক্তা সজলের দিক থেকে নিঃসন্দেহে একটা বড় চেঞ্জ মুখ্য নির্বাচন কমিশনার বাছার ক্ষেত্রে কিন্তু হয়ে গেছে, যেটা সাংবিধানিক বদল। কেন এই কথা বলছি? সেটা হচ্ছে, আগে প্যানেলে কারা থাকতেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এইখানে পাল্টে গেল, বিল পাশ করে মোদী সরকার প্যানেল থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দিলেন, সেখানে তৃতীয় সদস্য হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক প্রতিনিধিকে রাখা হলো, যাকে আবার প্রধানমন্ত্রী বেছে নেবেন, তিনিই নিয়োগ করবেন। আমি বলছি পদ্ধতিগত একটা বড় সাংবিধানিক বদল হয়েছে, যা কোনোভাবে, যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে এই বদলটা করা হলো, নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল, কারণ আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ালো 2:1। আমি নিঃসন্দেহে নির্বাচন কমিশনের দিকে আগে থেকে আগুন তোলার বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যায় আসব, কিন্তু তার আগে এই বদলটা কতটা গণতান্ত্রিক এই প্রশ্ন কিন্তু উঠবে। দেখুন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে তুঙ্গে চর্চা। শুধু কমিশনের নিরপেক্ষতাই নয়, মোদী সরকারের ভূমিকাও বিরোধীদের আতশকাচের তলায়। আগে মুখ্য নির্বাচন কমিশনার বাছাইয়ে প্যানেলে থাকতেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু এই নিয়ম বদলাতে সম্প্রতি বিল পাশ করে মোদী সরকার, যেখানে এই প্যানেল থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়। তার বদলে তৃতীয় সদস্য হিসেবে রাখা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার এক প্রতিনিধিকে, যাকে আবার প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। অর্থাৎ 3 জনের প্যানেলে 2 জনই কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার। ফলে এটা বলার অপেক্ষা রাখে না যে মুখ্য নির্বাচন কমিশনার পদে এখন কাকে বসানো হবে তা নিয়ে মোদী সরকারের পছন্দই শেষ কথা। আর এক্ষেত্রেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, সরকারের উদ্দেশ্য নিয়ে। যেখানে চিফ জাস্টিস নিজে ইন্ডিকেট করেছেন যে আমি থাকতে রাজি আছি বা একজন জজকে দিতে রাজি আছে, তাদের কি যায় আসছিল যে একজন জজকে যদি সাথে দিত? এটা 2-1 করে রাখলো, যে অমিত শাহ, নরেন্দ্র মোদী ভার্সেস 1, যেই আসুক সে হারবে। একে কুক্ষেউদ্ধার করার চেষ্টা করছে। অফিসার হিসেবে কম্পিটেন্ট হতে পারে, কিন্তু কোনো অফিসার যদি একটি পার্টি ঘেঁষা বা একটি নেতা ঘেঁষা বা তার নেওয়াটা হয়, সঙ্গে সঙ্গে তার উপর কলঙ্ক এসে যায়। নরেন্দ্র মোদী সরকারের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের এই নিয়ম বদল নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। 19 ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতে সেই সংক্রান্ত শুনানি ছিল, কিন্তু তার মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় জ্ঞানেশ কুমারকে, যাকে অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই দাবি করছে বিরোধীরা। 17 ফেব্রুয়ারি এই নিয়োগ নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, বৈঠকে রাহুল গান্ধী দাবি করেন, যেহেতু 19 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, তাই এই বৈঠক স্থগিত রাখা উচিত। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী, অর্থাৎ নরেন্দ্র মোদী ও অমিত শাহের ভোটের ভিত্তিতে জ্ঞানেশ কুমারকেই মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। কেন্দ্রীয় সরকারের সবসময় একটা অধিকার ছিল, কিন্তু সেই অধিকার প্রয়োগ করার সময় কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা কিঞ্চিত রাজধর্মের ব্যাপার এসে যেত। এই মোদির আমলে যেখানে এসে দেখলাম সাংবিধানিক পদগুলো নিয়ে একটা অবমাননা চলছে, সেইখানে গিয়ে আমরা দেখছি যে প্রত্যেকটি পদ নিয়ে তিনি কিছু না কিছু করছেন, যেটাতে প্রচণ্ড সন্দেহের কারণ হয়েছে। সাম্প্রতিক অতীতে বারবার জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে নরেন্দ্র মোদী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলেও কমিশন কোনো ব্যবস্থা নেয় না বলে বারবার অভিযোগ করেছে বিরোধীরা। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সম্প্রতি দিল্লি নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালও নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছিলেন। সবারই একটাই দাবি, কমিশন বিজেপির হাতের পুতুল হয়ে কাজ করছে। যদিও নির্বাচন কমিশন এই দাবি উড়িয়ে দিয়েছে বারবার। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন 1988 ব্যাচের কেরল ক্যাডারের আইএস অফিসার জ্ঞানেশ কুমার, যে জ্ঞানেশ কুমারের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি। এর আগে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের উচ্চ পদে ছিলেন, কাশ্মীরের 370 ধারা রদ থেকে রাম জন্মভূমি তীর্থভূমি ট্রাস্টে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, ইত্যাদি ইত্যাদি। দেখুন, জ্ঞানেশ কুমারের কেরিয়ার নিয়ে প্রশ্ন তৃণমূল তুলতেই পারে, গণতান্ত্রিক দেশ, তুলতেই পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি রাহুলের কাছে আসবো। রাহুল, বাংলা একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শিখাও। আমি বলছি, রাজ্যে তৃণমূল কংগ্রেস কি উদাহরণ রেখেছে? কোঅপারেশন সেক্রেটারি ছিলেন বলে জ্ঞানেশ কুমারে আপত্তি করছেন। কবে তিনি হয়েছেন? 31শে জানুয়ারি 2024। তো 2023 সালের, বেশি তোমার স্মৃতিকে কষ্ট দেব না, খুব বেশি পিছনে যাব না, 2023 সালের 7ই জুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় প্রাক্তন মুখ্য সচিব রাজীবা সিনহাকে। এবং নবান্ন কিন্তু একটাই নাম প্রস্তাব করেছিল। আপনাদের মনে থাকবে যে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর, ইনফ্যাক্ট ঘটনাচক্রে আজকে জগদীপ ধনকর কলকাতায় আছেন, তিনি প্রশ্ন তুলেছিলেন যে কেন শুধু একজনের নাম নবান্ন থেকে প্রস্তাব হিসেবে এলো, কেন একজনের নাম প্রপোজ করা হলো। এবং তারপর রাহুলকে একটু মনে করেই দিই, 6ই জুলাই রাজীবা সিনহাকে কার্যত আক্রমণ করেছিলেন, তখন রাজ্যপাল বদল হয়ে গেছে এ রাজ্যে, সিভি আনন্দ বোস। ঠিক কী বলেছিলেন? পঞ্চায়েত ভোটে আমরা জানি প্রবল রক্তারক্তি হয়, মানুষের প্রাণও যায়। কি বলেছিলেন তারপর সিভি আনন্দ বোস রাজীবা সিনহাকে নিয়ে? দেখাবো। If democracy is dead during these panchayat elections, who is the killer? Who is the killer? Who is the killer? Will the state election commissioner SCC please raise his hand? রাহুল, জ্ঞানেশ কুমার যেরকমভাবে তৃণমূল নেত্রী বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘনিষ্ঠ, সেইভাবেই রাজীবা সিনহার পরিচয় ছিল, তাকে বলা হতো যে নবান্ন ঘনিষ্ঠ। তো একই তো ব্যাপার, তাকে করা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনার। দেখো, আমরা যেটা নিয়ে আলোচনা করতে বসেছি আজকে ভুয়ো ভোটার নিয়ে, তো না ভুয়ো ভোটার না, নির্বাচন কমিশনের ভূমিকা। আমি দুটোই বলি। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে শুরু করেছিল, হ্যাঁ, ভুয়ো ভোটার যদি ধরো, আমি যদি আজ যে প্রশ্ন উঠছে এখানে, তিনি বলেছেন ধর্ণা দেবেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে, প্রয়োজন হলে ধর্ণা দেবেন। 26 দিনের অনশনের কথা মনে করিয়ে দিয়েছে। শনাক্তকরণ করা ভুয়ো ভোটারদের, বার করা। এবং এখানে নিয়ে আমি বুঝতে পারছি না এত বিজেপির এত সমস্যা কোথায়। যদি আমরা বারবার এই প্রশ্ন তুলে ফেলি, ধরো তৃণমূল কংগ্রেসেরই ভাই প্রচুর ভুয়ো ভোটার, ছাপ্পা ভোট হচ্ছে, ভুতুরে ভোটার, এ ভর্তি, বারবার তুমিও বলেছো, আমিও এখানে আলোচনা করেছি বহুবার। তো সেটা যদি তৃণমূল নেতা নিজে জানেন আমার 4টে ছেলে, চতুর্থ ছেলে আরেকটা চলে এসেছে, আমি মানলাম, এখানে বহু আলোচনা করেছি। আজকে দাঁড়িয়ে আমি খুব অবাক হচ্ছি, আশ্চর্য হচ্ছে সুমন, তাহলে আজকে কোন একটা অদৃশ্য জাদু বলে বিরোধীরা রে রে করে উঠলো যে কি এমন অন্যায় কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেছে। যদি আমরা শনাক্তকরণ করি, যদি তৃণমূল কংগ্রেসের লোকের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বার করে, যদি মৃত ভোটার বা যারা এখানে নেই, প্রেজেন্ট ভোটার যারা নেই, তাদের শনাক্তকরণ করা হয়, তাতে অন্যায় কোথায়? তাতে কোনো অন্যায় নেই। তার মানে বিজেপি মানে না এখানে ভুয়ো ভোটার ছিল, এখানে বিজেপি মানছে না ভুয়ো ভোটার ছিল, তার মানে কোনোদিনই ভুয়ো ভোটার ছিল না এখানে। তাহলে তৃণমূল কংগ্রেস জোর করে চাপিয়ে দিয়েছে, নতুন কথা বলছে। আর যদি মানে, তাহলে দিল্লিতেও ছিল, দিল্লিতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, হচ্ছে। আচ্ছা, আমাদের এই লোকসভায় যেটা 29টা আসন তৃণমূল পেল, এটা কি ভুয়ো ভোটার না আসল ভোটারে হলো ভোট? তোমাকে বলছি সেটাই, আমি তো আমার বলতে কোনো আপত্তি নেই। যদি কোথাও দাঁড়িয়ে কোনো রকম না, মানে সেটাতেও সন্দেহ আছে যে 29টা ভুয়ো ভোটারে হয়েছে, সোজাসুজির নাম বলেছে সংস্থাগুলো, ডাইরেক্ট, তো চ্যালেঞ্জ করছে আমরা, প্রমাণ করুক না। কিন্তু আমি বলছি তাহলে ভুয়ো ভোটার তো তৃণমূলকে আশীর্বাদ করেছে, নয়তো বিজেপি 18 থেকে 12 নেমে এসছে। তুমি যত ঘুরিয়ে বলো, ভূতগুলো সব তৃণমূলের দিকে। আমি কাউকে ছোট করছি না, মানুষকে ছোট করছি না, আমি যেটা বলার চেষ্টা করছি, যদি কোথাও দাঁড়িয়ে গাফিলতি থাকে, কোথাও দাঁড়িয়ে বিচ্যুতি থাকে, ধরো তুমি বলবে অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের হাতে, তোমরা সিলেক্ট করছো, আমি বলবো না, এআরও থেকে তোমার রিটার্নিং অফিসার বাই ডিফল্ট হচ্ছে ডিএম, মানে ছোট থেকে বড় আমলা অবধি সব তো রাজ্য সরকার। শেষ করি একটু বলতে হবে, কেন্দ্রীয় সরকার যে পদ্ধতি বললে, এ তো ছেড়ে দাও, তুমি রাজীব সিনহার কথা বললে, আমাদের এক্স গভর্নর ছিল শক্তিকান্ত দাস, তাকে তো নিয়ম ভেঙে 2 নম্বর প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছে প্রধানমন্ত্রী, গভর্নর থেকে নিয়ে গিয়ে সোজা বসিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সচিব করে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি সচিব ছিলেন, তো আমরা বলতে পাশাপাশি রাজীবা সিনহাও রাখছো। আমি তোমাকে শেষ করি বলতে, আমার কথা বলতে দাও একটু। না, রাখছো না, আমি আমাকে শেষ করতে দাও। আমি বলছি যে সেখানে দাঁড়িয়ে আমার এখানেই প্রশ্ন, এখানে
এখানে আমার আপত্তি, তুমি যে পদ্ধতি বললে বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী এবং জুডিশিয়ারি যেখানে মানে প্রধান বিচারপতি তাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং পুরোটা যে কন্ট্রোল না হলো, নিরপেক্ষতা কোথায় থাকলো? দ্বিতীয় কথা মানে যে নিরপেক্ষতা তোমরা রাজীব হাসিনাতে রেখেছিলে, আমি বলছি ধরো তোমার কথা মেনে নিলাম, চলো এবার আমার প্রশ্ন হচ্ছে যদি ভুয়ো ভোটারকে শনাক্তকরণ করা হয় তাহলে সমস্যা কোথায় বিজেপির? এত রে রে করে চিৎকার করা হচ্ছে, এত ঢক্কা কিসের ভয় পাচ্ছ? কার পোষা ভূত? তোমার না ওর? না, ভালো কথা বলতে বলে বিমল। না, আমরা যেটা অভিযোগ করছি সেটা হচ্ছে জিনের, আর ও যেটা অভিযোগ করছে সেটা হচ্ছে ভূতের। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইরকম। এতেও সাম্প্রদায়িক আপনি এটা আপনার ধারণা, আরে ভাগ করে দিয়েছি। আমি আপনাকে একটা কথা বলি, দেখুন আমি আপনাকে সাম্প্রদায়িক বললেন তো, আমি এখন আপনাকে একটা নাম দেখাচ্ছি, শেফালি খাতুন। আমি ডিটেলসটা পড়ছি না। তার ভোট আছে কালিয়াগঞ্জ বিধানসভা। হ্যাঁ, আরেকজন সেই শেফালি খাতুন, বাবার নাম ঠিকানা সব এক, বয়স সব এক, তার ভোটার রয়েছে নাকাশিপাড়া। আচ্ছা, কদিন আগে আপনি দেখেছেন লাভলি খাতুন, আমি বলছি ওনাদের একজন পঞ্চায়েতের সদস্য বা প্রধান, আমি আপনাকে বলছি তাকে পুরসভা লাস্ট অব্দি জানিয়ে দিয়েছে যে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে একে তো অ্যারেস্ট করা উচিত, কারণ এ তো অনুপ্রবেশকারী, সে ভারতীয় নয় বলে তাকে আর পঞ্চায়েত রাখা যাবে না। আমি আপনাকে একটা কথা বলছি, শুনুন, ভুয়ো ভোটার ধরুন, আমাদের কোনো আপত্তি নেই, না কোনো আপত্তি নেই, ভালো করে শুনুন, ভুয়ো ভোটার ধরুন, কিন্তু ভুয়ো ভোটারের নাম করে বাংলাদেশের ভোটার হলে সে ভুয়ো নয়। আমি রাহুলের কাছে যাব, আমি বলছি আবার লড়াইটা কিন্তু প্রথম দুজনে ঠিক মনে করুন, গতকাল এই অনুষ্ঠানেও যেরকম হয়েছিল, ওই আলটিমেটলি ভূত আর জিনেরই লড়াই হচ্ছে। তার কারণ সজল বলছে যে বাংলাদেশি এবং রোহিঙ্গারা ভুয়ো ভোটার, আর তৃণমূলের হয়ে যিনি বলছেন রাহুল, তিনি বলছেন যে কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গুজরাট এবং হরিয়ানা থেকে হিন্দিভাষী ভোটার। আমি বলছি কোন দিকে যাবো? যেটা বলছে এই যে কার নাম কি, এরা খাতুন খাতুন নাম বললো, সোনিকা দেবী বলে হরিয়ানার একজন, একই এপিক কার্ড, এখানে দাঁড়িয়ে একই জায়গায় মালদা ওইখান থেকে চলে এসেছে। তো এরা কারা করছে? এরা কোথা থেকে আসছে? এই ভোটার ঢুকছে কোথা থেকে? দেখুন ভূতেদেরও কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে জিন, ভূত, ব্রহ্মদৈত্যী, কবন্ধ সব চলে এসছে। কারণ ইলেকশনে কি হবে, 1 বছর দেরি আছে, ভোটের সংখ্যা কতটা বৃদ্ধি হবে সেটা পরের প্রশ্ন, কিন্তু রাজনৈতিক তরজা জমে উঠেছে ঠিক এইখান থেকে। রাহুলকে বারবার আমি যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে জ্ঞানেশ কুমারের অ্যাপয়েন্টমেন্ট যদি খারাপ হয় তাহলে রাজীব হাসিনার বা এরকম একাধিক উদাহরণ দেওয়া যায়, সেই অ্যাপয়েন্টমেন্টগুলোও তো প্রশ্নের সামনে পড়বে। দেখুন, লোকসভা বিধানসভা ভোট পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন, আর পুরসভা পঞ্চায়েত ভোট হয় রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। কিন্তু গত কয়েক বছরে দুই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। 2023 সালের পঞ্চায়েত ভোটের ঠিক আগে রাজ্য নির্বাচন কমিশনার পদে বসানো হয় রাজীব সিনহাকে, যিনি তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্য সচিব ছিলেন। এরপর পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবি সামনে এলেও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার তরফে কোনো সক্রিয়তা দেখা যায়নি বলে অভিযোগ করে বিরোধীরা। তার আগে 2015 সালে সরকারি আধিকারিক হিসেবে বহাল থাকা অবস্থায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ নিয়েও বিতর্ক দানা বাঁধে। তা নিয়েও আইনের সংশ্লিষ্ট ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টের তৎকালীন বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছিলেন, অস্থায়ী কমিশনারের সুতো বাধা থাকে সরকারের কাছে, তিনি কি আদৌ স্বাধীনভাবে কাজ করতে পারবেন? কমিশনার হিসেবে যিনি পদে গেলেন, তিনি বা তার চারিদিকে যারা আছে তাদের একটা দায়িত্ব আছে, তাদের একটা ব্যক্তিত্ব, তাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে যেতে পারে না। আমাকে ইনি অ্যাপয়েন্ট করেছেন বলে আমি তার গান গাইব, সবসময় হয় না। মীরা পান্ডে তার ব্যক্তিত্ব দেখিয়েছে। রাজ্য কিংবা কেন্দ্র নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র সচিবের নিজস্ব লক্ষ্যে নির্বাচন কমিশনার করেছে দিল্লি বিজেপির সুবিধে পাওয়ার জন্য, এবং নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না, স্পষ্ট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই অভিযোগটা মমতা ব্যানার্জি করতে পারে না। শি হ্যাজ লস্ট দ্যাট ক্রেডিবিলিটি। ওনার মুখ্য সচিবের টার্ম শেষ হয়ে যাওয়ার পর তাকে বাড়তি কাজের দায়িত্ব দেওয়া হলো রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে। কেন? উনি ওনার মুখ্য সচিবকে রাজ্যের নির্বাচনী কমিশনার করলে যে অপরাধ করেন, দিল্লি বিজেপি একই অপরাধ করেছে।
রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা আদতে কেমন হওয়া উচিত তা বললেই অনেকেই মীরা পাণ্ডের উদাহরণ টেনে আনেন, যিনি সুষ্ঠু পঞ্চায়েত ভোট করাতে 2013 সালে সুপ্রিম কোর্ট অবধি গেছিলেন। মীরা পাণ্ডে নিযুক্ত হয়েছিলেন বাম আমলে। 2009 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্য নির্বাচন কমিশনার পদে মীরা পাণ্ডেকে বসান। তখনও তিনি অবসর নেননি। এরপর মীরা পাণ্ডের কর্মজীবনের মেয়াদ শেষ হলেও যেহেতু নির্বাচন কমিশনের পদের মেয়াদ 5 বছর, তাই তিনি ওই পদ ছাড়েন 2014 সালে। মীরা পাণ্ডের সময় অবধি পশ্চিমবঙ্গে আইএএস অফিসারদের রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসানো হতো, কিন্তু 2014 সালে এই প্রথা বদল হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে। প্রথমবার কোনো WBCS অফিসারকে ওই পদে বসানো হয়। তারপর থেকে রাজ্য নির্বাচন কমিশনের পদে যাদের বসানো হয়েছে বারবার তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবিপি আনন্দ। এইখানে ঠিক এই জায়গায় আলোচনার আমি যেখানে আসতে চাইছি সেটা হচ্ছে নির্বাচন কমিশন, তার এখতিয়ার, এই যাবতীয় বিষয়টা খুব শর্ট টার্ম অনেকে বলেন, এবং রাজনীতিবিদরা ঠিক সেই অংশটাকে আক্রমণ করেন যে ওরা তো 2-3 সপ্তাহ 2-3 মাস, তারপরে কিন্তু সেই আমরাই থাকবো। আমি বলছি এই ট্র্যাডিশন কিন্তু আজকের নয়, বহু বছর এই ট্র্যাডিশনই চলে আসছে। শুধু এই রাজ্যেও নয়, বিভিন্ন রাজ্যে। আমি ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। গতকালই নেতাজি ইন্ডোর সভার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওদের আয়ু তো কয়েক মাস নির্বাচন কমিশনকে আক্রমণ করতে গিয়ে। কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখাবো। অনেকে আরও তার দায়িত্ব পালন করেনি, সবাই করেনি এ কথা আমি বলবো না, অনেকে নিশ্চয়ই করেননি। তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে, তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল, কিন্তু ইলেকশন আসলেই আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে, কাউকে পোস্টিং করে, কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে। ওদের তো আয়ু 2 মাস না 3 মাস, তারপরে তো 5 বছর আমাদের হাতে থাকবে। এত ভয় পাওয়ার কি আছে? এত চিন্তা করার কি আছে? আর এত দুর্যোগ আশঙ্কা করারও কোনো কারণ নেই। বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। দেখুন, আমি অন্য রাজ্য এবং কংগ্রেসের দিকেও যাব, কিন্তু তার আগে কেন বললাম যে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করা নিঃসন্দেহে রাজনীতিবিদদের ট্র্যাডিশন, বিশেষ করে যারা শাসকের আসনে থাকে। তার কারণ সুভাষ চক্রবর্তী বহু রাজ্য রাজনীতির ক্ষেত্রে, তার মৃত্যুর এত বছর পরও সুভাষদা বহু ক্ষেত্রে প্রাসঙ্গিক। সুভাষ চক্রবর্তী একসময় তীব্র আক্রমণ করেছিলেন ইলেকশন কমিশনকে, বলেছিলেন নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, পশ্চিমবঙ্গের মানুষকে সরাসরি অপমান করতে আসছে, অনেকটা যে সুরে তৃণমূল আজকে বলে। 24/8/2006 সুভাষদা সেই বিতর্কিত ভাষণ, একেবারে অন ক্যামেরা সুভাষ চক্রবর্তী বললেন নির্বাচন কমিশন নোংরা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেনি। আরও অনেক কিছু বলেছিলেন, আমি একটা অংশ আপনাদের দেখাবো। এবারকার নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট ঘনিষ্ঠ নেতিবাচক দৃষ্টি দিয়ে পশ্চিমবাংলাকে অপমানিত অসম্মানিত করতে এসেছে। নির্বাচন কমিশন নোংরা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেনি। তারা তার যেখানে ভোটার লিস্টে নাম ওঠার কথা 6 কোটি 60 লক্ষ, সেখানে তার নাম উঠছে হচ্ছে তামিলনাড়ুর সঙ্গে তুলনায় 2 কোটি ভোটার পাওয়া। এর পদ্ধতিতে বলে যে উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন এই খেলা করেছে, তার জন্য তার বিরুদ্ধে এফআইআর করতে হবে। লক্ষ্য করুন, সেই ভোটার লিস্ট নিয়ে অভিযোগ, সেই পশ্চিমবঙ্গের মানুষকে অপমানিত করছে, তার কারণ একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে, অর্থাৎ কেন্দ্রের ইশারায় কাজ করছে, এই অভিযোগ। এবং সুভাষ চক্রবর্তীর শেষ টেলিভিশন সাক্ষাৎকার 12/5/2009, আমি স্টুডিওতে তাকে জিজ্ঞেস করেছিলাম যে 2006 এই যে নির্বাচন কমিশন নিয়ে তার যে মন্তব্য, এরপরে 6টা মামলা হয়েছিল সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে। সুভাষ চক্রবর্তী অবশ্য সুভাষ চক্রবর্তী সুলভ, তার বক্তব্যে সম্পূর্ণ অনড় ছিলেন। সুভাষদা কি বলেছিলেন দেখাবো। তারা যে মেথডটা নিয়েছিল, এই হলে ভোট দেওয়া যাবে, এই দেওয়া যাবে না, এটা হচ্ছে মুখে বলা হয়, কিন্তু একটা নির্দেশ আসে 10% কাট করো, 5% কাট করো। স্বাভাবিকভাবে তারা বেপরোয়াভাবে কাট করে। আপনি বলছেন ব্লাইন্ডলি? আমি গতবারে যে নির্বাচন কেন্দ্রে ছিলাম তার নাম বেলগাছিয়াপুর, সেটা রাজ্যের বৃহত্তম কেন্দ্র ছিল। আমার কেন্দ্র থেকে
55,000 ভোটের নাম কেটে দেওয়া হলো। যে ঢালাও নির্দেশনামা দেওয়া হয়েছে এটার মধ্যেই মানে ট্রান্সপারেন্সি নেই। তার ফলে এই যে 2006 নির্বাচন হয়ে গেল, নির্বাচনে আমি কিছু কথাবার্তা বলেছিলাম যেটা ওদের সঙ্গে মেলেনি। আমার মামলাও আছে, 6টা মামলা এখনো চলছে আমার। আমি মামলাকে ভয় পাই না। আবার বলছি 6টা মামলা চলছিল এবং সুভাষ চক্রবর্তী তার বয়ান পাল্টাননি। আমি এই জায়গা থেকে রাজনীতিবিদ এবং নির্বাচন কমিশনের এই যে আক্রমণ প্রতি আক্রমণ, বিশেষ করে শাসকের আসনে থাকলে, রাজ্যের শাসক হলে সেই যে আক্রমণ প্রতি আক্রমণের সম্পর্কটা সেটা কি চিরকালীন? তার কারণ তার আগে আমরা দেখেছি টিএন সেশন যখন এপিক কার্ড নিয়ে গোটা ভারতবর্ষে একবারে ঝড় তুলে দিয়েছেন, এই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাকে মেগানোম্যানিয়াক বলেছিলেন। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, তুমি যদি শুধু ব্যক্তিকে সরিয়ে দাও, আক্রমণের ধরন, আক্রমণের ঝাঁজ, আক্রমণের শব্দ এবং অবশ্যই লক্ষ্য নির্বাচন কমিশন একই রকম লাগলো না? হ্যাঁ, অনেকটাই একই রকম লাগলো, খালি একটা জায়গাতেই তফাৎ আছে। রাজনৈতিক এই অবস্থান যেমন নেওয়া হয়েছিল, সুভাষদা বা জ্যোতিবাবু নিয়েছিলেন, গভর্নমেন্টের জায়গা থেকে একটা প্রশ্নে ইলেকশন কমিশনের সাথে অসহযোগিতা করা হয়নি। আমি তোমাকে একটা তার কংক্রিট এক্সাম্পল দিচ্ছি। এটা ছিল সেন্ট্রাল ইলেকশন কমিশন। 2008-এ যখন স্টেট ইলেকশন কমিশন বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হোক, আমাদের অ্যাপয়েন্টেড স্টেট ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়েছিল। স্টেট ইলেকশন কমিশনকে আমাদের সরকারের বিরুদ্ধে আদালতে যেতে হয়নি। আর মীরা পাণ্ডের সময় আমরা কি দেখেছিলাম? মমতা বন্দ্যোপাধ্যায়েরই বসানো ইলেকশন কমিশনার পশ্চিমবাংলার, তাকে আদালত অবধি ছুটে রাজ্যের সরকারের সঙ্গে লড়াই করে কেন্দ্রীয় বাহিনী আনতে হয়েছিল। আমি এই জায়গাটায় বলছি, দেখো রাজনৈতিক তো আমার একটা অবস্থান থাকবেই, কিন্তু আমি যখন সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে একটা সরকার চালাচ্ছি, আমার সরকারটা একেবারে আমার দলীয় পয়েন্ট অফ ভিউ থেকে চলবে, নাকি তার সরকারের একটা নিরপেক্ষতা থাকবে বা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন শাখাকে সে সম্মান করবে? এই একটা জায়গাতে বোধহয় একটু সূক্ষ্ম তফাৎ চাইলে আমরা পাবো। আমি কতগুলো কথা বলছি সীমান্ত, দেখো আমার এই আলোচনার বক্তব্য শেষ হলে ঠিক উল্টো দিকের আমি আরেকটা ছবি দেখাবো, তার আগে এই সময়টা এক্সট্রা চাই কিন্তু আমার। আমি বলছি একটা কথা, আমি হাইপোথেটিক্যাল আলোচনার মধ্যে যেতে চাই না যে এ ওর প্রিয় অফিসার, ও তার প্রিয় অফিসার। দেখো, যে যখন গভর্নমেন্টে আসে তার প্রিয় অফিসাররা এইসব জায়গায় বসে, তার পদ্ধতি কখনো 19-20 হয়, কিন্তু এটা স্বাভাবিক। আমি মানে স্বাভাবিক বা এটাই হয়ে থাকে আর কি। আমি একটা কথা বলছি, এটা ট্র্যাডিশন। এবার আমি কতগুলো মৌলিক কথা এখানে বলছি। দেখো, আমি কোনো দলকে খালি একপেশেভাবে অভিযুক্ত করছি না। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানার কিছু ভোটারের নাম তুলে দেখাচ্ছেন, তার নাম রামনগরে আছে। হতেই তো পারে হরিয়ানার কোনো মানুষ যদি পশ্চিমবাংলায় সেটেল করে যান, তাহলে সেখান থেকে তার নাম কাটা যাবে এবং পশ্চিমবাংলায় তার নাম উঠবে। এবার প্রশ্ন হচ্ছে, হরিয়ানার লিস্ট থেকে ডিলিটেড হওয়ার পরে তার নামটা এখানে উঠছে, নাকি ওখানেও নামটা আছে এখানেও আছে? এইটাকে দেখার দায়িত্ব তো পশ্চিমবাংলার সরকারের অফিসারের। যে কোনো জেলার ডিএম হচ্ছে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এবং একেবারে পদ্ধতিতে এআরওর একদম এরা প্রত্যেকে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়ি। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনেক জায়গায় মিষ্টি চলে গেছে। এবার মিষ্টির বিনিময়ে যদি তার অ্যাডমিনিস্ট্রেশন অন্যরকম করে, মিষ্টি খেয়ে যদি উনি সরকারি চাকরি বিক্রি করতে পারেন, তো ওনার এআরওরা দু চারটে একটু মিষ্টি কেন গুজিয়া, মানে গুজিয়া বা বোঁদের মতো সস্তা মিষ্টি খেয়েও মোটামুটি নাম তুলে দেবে, তো অসুবিধা কিছু নেই। কোনো রাজ্যে যদি মিষ্টি খেয়ে কাজ করার কালচার শুরু হয়ে যায়, তাহলে সে কাজ সবাই করবে। আমি বলছি এইটা দেখার দায়িত্ব কিন্তু পশ্চিমবাংলা সরকারের অফিসারদের। এক, দ্বিতীয় কথা, সুমনদা, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিটা করে আসছি ইলেকশন কমিশনের কাছে। এটা পদ্ধতির জায়গা থেকে। মনে করো কোনো মানুষ মারা গেলেন, কেমন তার ডেথ সার্টিফিকেট কোথা থেকে ইস্যু হয়? হয় মিউনিসিপ্যালিটি থেকে, অথবা কর্পোরেশন থেকে, অথবা পঞ্চায়েত থেকে। তিনি যে এলাকার মানুষ সেই অনুযায়ী। এগুলো প্রতিটা সরকারি দপ্তর। তাহলে কোনো একজন মানুষ মারা যাওয়ার পরে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করছে যে সরকারি দপ্তর, সেই সরকারি দপ্তর সেই মুহূর্তে সেই নামটা কেন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেবে না লিস্ট থেকে ডিলিট করার জন্য? এটা আমাদের একটা মৌলিক প্রশ্ন। আমরা 10 বছর ধরে দাবিটা করছি। আমাদের এর মধ্যে কোনো ভুল আছে আমাদের দাবিটার মধ্যে? 3 নম্বর কথা বলছি, দেখো আজকে দেখছিলাম ববি হাকিম বলছেন নাকি উনি এবার জঞ্জাল সাফাই করতে নামবেন, ফলস ভোটার ধরতে নামবেন। 2002 সালে 33,000 ফলস ভোটারের নাম আমরা খালি কলকাতা পুরসভার অন্তর্গত আমরা জমা দিয়ে এসেছি, 33,000, এবং তার একটা বড় অংশ ডিলিটেড হয়েছে। যাদের জাল ভোটে ববি হাকিম কলকাতার মেয়র হয়েছেন বা এখন এমএলএ মন্ত্রী হয়েছেন। আমি কথাটা এই কারণে বলছি সুমন, দেখো একটা রাজনৈতিক দল তো করি, আমরা সবাই কম বেশি ভোটার লিস্টে স্ক্রুটিনি ইত্যাদি করি, কিন্তু বলো তো আমার পাড়ায় কে মারা গেছেন সেটা আমি স্ক্রুটিনি করে দিয়ে আসতে পারি। এবার তার নাম হরিয়ানায় আছে না কাশ্মীরে আছে, আমি কোত্থেকে গিয়ে দেখে আসবো? কোনো একটা জায়গায় তো মানে রাজনৈতিক দল নিশ্চয়ই চেষ্টা করবে, আমি এটা সব দলের পক্ষ থেকে বলছি, কিন্তু কোনো একটা জায়গায় তৃণমূল যে স্ক্রুটিনির কাজটা কাল থেকে শুরু করছে, তাতে তোমাদের সমর্থন আছে? না, আমি সমর্থন অসমর্থন আমি বলছি এটা ইনকমপ্লিট। কেন বলছি? তৃণমূলের কোনো কর্মীর ঠাকুরদার ক্ষমতা আছে যে যার নামটা আমি এখানে দেখছি নতুন ঢুকেছে, তার নামটা গুজরাট থেকে ডিলিটেড হয়েছে কিনা, গুজরাটে গিয়ে কি তামিলনাড়ু থেকে দেখে আসার? আমি জাস্ট শোনো, আর একটা মিনিট চাইছি কাইন্ডলি। সুতরাং আমি তোমাদের বলি, ইলেকশন কমিশন একটা সফটওয়্যারের কথা ইদানিং বলেন যে ইআরও নেট 2 বলে। আগেই ডিলিশন ইনক্লুশনটা বছরের কিছু কিছু সময়
সময় করা যেত, এখন সারা বছর ধরেই করা যায়। ইআরও নেট টু এই সফটওয়্যারটা দিয়ে নাকি মাল্টিপল এন্ট্রি ডিটেক্ট করা হয়, কিন্তু আমরা দেখছি সেটা এতটাই হচ্ছে ইনঅ্যাডিকুয়েট বা এতটাই হচ্ছে ইনএফিশিয়েন্ট যে তারপর এরকম হাজারে হাজারে মাল্টিপল এন্ট্রি থাকছে, ডিটেক্টেড হচ্ছে না। কেন ইলেকশন কমিশন এটাকে আপডেট করবে না? আর আমার লাস্ট একটা কথা এই প্রসঙ্গে তোমায় বলি, দেখো একটা বোঝার ব্যাপার রয়েছে। তো এই ক্ষেত্রে তুমি দেখবে এই ফলস ভোটারের এন্ট্রিটা কীরকম ইন্টারেস্টিং। মালদা মুর্শিদাবাদের লোকের নাম বারুইপুরের ঢোকানো। সাধারণভাবে তুমি দেখবে বহুত একাধিক দফায় যখন ভোট হচ্ছে আমাদের রাজ্যে, কোন কোন জেলার ভোট একসঙ্গে হচ্ছে এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিশনে ঠিক হয়, তার কিন্তু একটা ফিক্সড প্যাটার্ন হয়ে গেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের একদিনে হবে, মালদা মুর্শিদাবাদের একদিনে হবে, যাদবপুর, দমদম, কলকাতা, হাওড়া একদিনে হবে। আমি এই কথাটা এই কারণে বলছি, আমার যদি আজকে উদ্দেশ্য থাকে যে একই লোকের আমি একাধিকবার ভোট দেওয়াবো, আমার কাছে কিন্তু খুব সহজ। তার নামটা জলপাইগুড়ির লোকের নামটা হাওড়ায় ঢোকানো, কেননা আমি জানি দুটো জেলার ভোট আলাদা দিনে হবে। কেন আমি কথাটা কেন বললাম, কেন ইলেকশন কমিশন কেন এইটা করবে না ঘুরিয়ে ফিরিয়ে, যে একবার জলপাইগুড়ি হাওড়ার একদিনে ভোট হোক, একবার মালদার সাথে মনে করো মেদিনীপুরের একদিনে ভোট হোক, তাহলে তো আগে থেকে কোনো রাজনৈতিক দল, সিপিএমও পারবে না যে আগে থেকে এটাকে ফোর্সি করে সেই মতো করে নামগুলোকে এন্ট্রি করতে। বছর ধরে তো আমরাও অভিযোগ করেছি, মানে সৌম্যরাও করেছে, বিজেপিও করেছে, যে কোথায় দিলে এই ভুতুড়ে ভোটার বা ফলস ভোট কাকে বলে, একবার একটা নামে 10 বার ভোট দাও, আমরা বহু দেখেছি। আমি নিজের নির্বাচনে নিজেও দেখেছি। কিন্তু যেটা প্রশ্ন এইমাত্র বললো আমাকে, এইমাত্র যেটা বললো তোমাকে, যে এটা কিভাবে জানা যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তো সংস্থার নাম দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে সংস্থার নাম বলে সরাসরি চ্যালেঞ্জ করেছে, সেখানে দাঁড়িয়ে সেটাকে মিথ্যে প্রমাণ করুক না কেউ। মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে বলেছে যে এরা করছে, নিজে অত্যাচারিত হলেই তো আমি ব্যবস্থা নেব যাতে অন্য কেউ অত্যাচারিত না হয়। সেখানে আমার তো এখানেই প্রশ্ন, যে ওইখানে দাঁড়িয়ে বিরোধীদের সমর্থন নেই কেন? যদি ধরো ভুয়ো ভোটারের কথা হয়, সেখানে দাঁড়িয়ে বাম জামানের শুনুনি সতর্কতা করে এক মিনিট সতর্কতা কোনদিন বলেনি যে আমার সময় ভুয়ো ভোটার ছিল, আমরাও যা ভোট দিতাম। আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ভুয়ো ভোটার আছে, তার প্রবলেম কোথায়? তার আপত্তি কোথায়? আমার বক্তব্য, আমি দ্রুত সজলের কাছে যাবো। একবার যেহেতু ফ্ল্যাশব্যাকের কথা বললো, আমি 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো ভোটার নিয়ে কি বলেছিলেন, বামফ্রন্ট সরকার তখন ক্ষমতায়, দেখাবো। যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা জাস্ট সিপিএম এর পার্টি ক্যাডারের মতো বিহেভ করছেন, তাদের ইমিডিয়েট তাদের পজিশন থেকে সরিয়ে দেওয়া হোক এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার জন্য নিরপেক্ষ পর্যবেক্ষকদের দায়িত্ব দেওয়া হোক। এমনিতেই ভোটার লিস্ট আপনারা দেখেছেন, একটা এপিক কার্ডের নাম্বারে 500টা ভোটার। কেন বাংলায় এই জিনিস হবে? কোনো রাজ্যে তো হয় না। এইটা মনে রাখবেন, বাংলায় আমরা বারবার বলি এই সরকারকে সরিয়ে বরখাস্ত করা উচিত, তার কারণ মুখ্যমন্ত্রী যেখানে ধমকায়। সজল, আমি একটা কথা বলছি যে ভুয়ো ভোটার ধরা নিয়ে আমাদের বক্তব্য কোনো আপত্তি নেই না, আমাদের বক্তব্য একদম লাউড এন্ড ক্লিয়ার, যে ভুয়ো ভোটার ধরুন, কিন্তু ভুয়ো ভোটারের নাম করে ওই যে গুজরাট থেকে গুজরাটের লোককে ভোট দিতে দেবো না বা হরিয়ানার লোককে ভোট দিতে দেবো না, এই জিনিসটা বরদাস্ত করা যাবে না। এক মিনিট, হ্যাঁ ধরুন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাদেশি ভোটারদের তো ধরতে হবে। হ্যাঁ ধরুক, এটাই তো বলছি, এখানে কোনো দ্বন্দ্ব নেই। আমি চাই, ওই যে ববিদা বলছিলেন যে ওনার পাড়ায় উনি ঘুরবেন, আমাদের পাড়ায় একটু দুর্বল আছেন, আমি চাই ববিদা আমাদের পাড়াতে এসে ঘুরুক, আমার কোনো আপত্তি নেই। ঘুরে ঘুরে ভুয়ো ভোটার যে কোনো ভাবে হোক, যে কোনো দল, যে কোনো মত নির্বিশেষে তাকে আইডেন্টিফাই এবং তাকে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু স্বাগত জানাও, তাহলে লাভলি খাতুনকে অ্যারেস্ট করা দাও। আমি যাবো সদরূপ, কিন্তু তার আগে পরের প্রতিবেদন দর্শকদের সামনে রাখবো। সেটা হচ্ছে, দেখতে পেলেন যে সজলরা বলছেন রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী, বাংলাদেশ অনুপ্রবেশকারী এই ভুয়ো ভোটারের তালিকায় ভরে গেছে। আর রাহুলরা বলছে একেবারে পরিষ্কার, রাজ্যের শাসক দল মঞ্চের ওপর থেকে কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হরিয়ানা, গুজরাটের সমস্ত ভোটাররা ভুয়ো তালিকায়, তারা ভুতুড়ে ভোটার হিসেবে চেহারা নিয়েছে। এই দুটো বিষয় পাশাপাশি রাখলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখুন তো। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। ভোট এখনো বহু দূরে, কিন্তু শাসক বিরোধী সবার মুখে মুখে ভুতুরে ভোটারের প্রসঙ্গ। এখন ভোটের ভবিষ্যৎ উজ্জ্বল করতে কে ভুতুরে ভোটার ঢুকিয়েছে আর কত ঢুকিয়েছে তা নিয়েই বিতর্ক। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের মেগা সাংগঠনিক সভার বক্তৃতার একটা বড় অংশ ভুতুরে ভোটার প্রসঙ্গে ব্যয় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট।
অ্যান্ড হরিয়ানা, আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন, সব জেলাতেই আছে, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন, দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা, আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড। ভুতুড়ে ভোটার নিয়ে আক্রমণের অভিমুখ তৃণমূলের দিকে ঘুরিয়ে দিয়েছে বিজেপি। ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। পাল্টা ভূত ধরতে ওঝার ভূমিকায় বাড়ি বাড়ি নামতে চলেছে তৃণমূল। নেত্রী নির্দেশ দিয়েছেন যে সিরিয়াসলি এটা নিয়ে আমাদের অর্গানাইজেশনে যত বুথ লেভেল ওয়ার্কার আছে তাদের ইমিডিয়েটলি স্ক্রুটিনি শুরু করতে। স্ক্রুটিনিতে যে ভোটার এর অস্তিত্ব নেই, যে ভোটার চলে গেছে, যে ভোটার ভুয়ো, এইগুলোকে চিহ্নিত করে বার করে ডিটেলস লিস্ট করে ইলেকশন কমিশনে জমা দিতে। এবং এই কাজটা কাল সকাল থেকে আমি নিজেও শুরু করব এবং সবাইকে বলছি 2 সপ্তাহের মধ্যে এই কাজটা শেষ করতে। বাংলায় এখন ভূতেরও আমরা ওরা, এর ভূত ওর ভূত। এখন ভোটের দিন কোন দলের ভূতেরা নৃত্য দেখায় সেটাই দেখার। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। একদিকে ভুতুড়ে ভোটার, অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকা। আচ্ছা, বিষয়টা কি এইরকম যে জিতলে নির্বাচন কমিশন ভালো, কিন্তু হারলে নির্বাচন কমিশন খারাপ? কারণ যুগে যুগে রাজ্যে রাজ্যে এইটাই তো দেখে আসছি। আমি সৌম্য আইচরায়ের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের মনে করিয়ে দেবো যে মহারাষ্ট্রে কংগ্রেস হেরে গেল। রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করলেন, তার একদিকে এনসিপির সুপ্রিয়া সুলে আর একদিকে সঞ্জয় রাউত শিবসেনার। কি বললেন যে লোকসভা ভোটের পর 5 মাসে 40 লক্ষ ভোটার যোগ হয়েছে, যেগুলো ভুয়ো ভোটার, এবং বিজেপি এই কারণেই জিতেছে। অর্থাৎ হারের মূল কারণ সেই ঘুরে ফিরে এই ভূতের ভবিষ্যৎ, অর্থাৎ ভুতুড়ে ভোটার। নির্বাচন কমিশনকে সরাসরি রাহুল গান্ধী সেদিন দায়ী করেছিলেন। কালকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একই কথা বলছেন যে দিল্লি এবং মহারাষ্ট্রে ওরা আটকাতে পারেনি, আমরা কিন্তু আপনাদের সামনে এনে দিলাম, আমরা ধরে ফেলেছি। মানবে সৌম্য? না, প্রথমেই বলি যে একটু বৈচারিক ডিফারেন্স আছে। আমরা মহারাষ্ট্রে তো সরকারে ছিলাম না। প্রথম কথা হচ্ছে যে 7,000 7,500 ভোটার একটা নির্বাচনে কংগ্রেস দারুণ রেজাল্ট করেছিল, সেটা আলাদা জিনিস। আমি বলছি যে সরকারে কারা, আপনি যে কথাটা বলছেন যে প্রথমে তো লেভেল প্লেয়িং ফিল্ডটা নষ্ট করে দিয়েছে এই দেশের সরকার। ধরুন একটা সরকারের 2:1 একটা বিরোধী দলনেতা শুধু তার ভোট দিতে পারবে বা তার মতামত প্রকাশ করতে পারবে। তাহলে সৌম্য, আমার একটা বলো, এই রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্স করে দায়ী করছেন নির্বাচন কমিশনকে আর ভুতুড়ে ভোটারকে, তার 6 মাস আগে লোকসভা ভোটে সব থেকে বেশি সিট মহারাষ্ট্রে কংগ্রেস পেয়েছে। হ্যাঁ, তা পেয়েছে তো, আমি বলছি তো ভুতুড়ে ভোটার 40 লাখ ভোটার তো তখনও ছিল। আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলি যে ভুতুড়ে ভোটার নিয়ে প্রথম কথা হচ্ছে যে আমরা দেখতে চাই যে স্যাংটিটি অফ দ্য ইলেকশন কমিশন। ফার্স্ট আমি বলছি যে সেখানে তো সব রাজনৈতিক দল এক জায়গায় হবে। ধরুন একটা নির্বাচন কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সুপ্রিম কোর্টের বিচারপতিকে বাদ দেওয়া হলো, তাহলে সেই জায়গাটাতে একটা ফ্যালাসি। কিন্তু আমি তোমার সঙ্গে আমরা তো এই ফ্যালাসির জায়গায় যখন লোকসভাতে বিরোধিতা হচ্ছে, যখন লড়াই হচ্ছে, সংগ্রাম হচ্ছে, আমরা কি চাইছিলাম বিরোধী দলেরা কমসে কম আওয়াজ তুলবে, তারা একটা জায়গায় থাকবে। আমি শুধু একটা কথাই বলছি, আমার তো সেইটাই প্রশ্ন। ধরো মহারাষ্ট্রে লোকসভা ভোটে এত বিপুল আসন, সব থেকে বেশি আসন পেল কংগ্রেস, তার ভেতরে 5 মাস বা 6 মাসে যদি 40 লাখ ভুয়ো ভোটার হলো, যখন এই প্রক্রিয়া চলছে 40 লক্ষ, তখন কংগ্রেস কি ঘুমোচ্ছিল? একেবারে আমরা
বারবার বলেছি, আপনারাও দেখিয়েছেন যে নির্বাচন প্রথম শোনা গেল রেজাল্ট বেরোনোর পর রাহুল গান্ধী শুধু তাই না, আপনারা বারবার বলছি যে নির্বাচন চলাকালীনও আমরা দেখেছি, আমাদের হয়তো দেরি হয়েছে করতে, কিন্তু এটা তো পরিষ্কার আমরা ধরেছি যে নির্বাচন চলাকালীনও আপনারা দেখবেন যে পার্সেন্টেজ দেখানো হয় ভোট সমাপ্ত হওয়ার পরে, তারপর 2-4 ঘন্টা পরে একটা বড় গ্যাপ এসে যায়। কি কারণ কেউ বোঝা যায় না। কিন্তু আমি অন্য প্রশ্নে আসছি, যে রাজ্য নির্বাচন কমিশনারের আন্ডারে যে অফিসাররা কাজ করেন তারা তো সব রাজ্যের ক্যাডার। আমি বলছি তাহলে যে আপনি মিষ্টির প্যাকেটটাকে মুখ্যমন্ত্রী বলেছেন মিষ্টির প্যাকেটটা, তো কারা মিষ্টির প্যাকেট পেলো, কোথায় পেলো, কেন পেলো, তো সেই তালিকাটা মুখ্যমন্ত্রী একবার দিক। তাদের শাস্তি দেওয়া দরকার, সেই তালিকাটা দিক মুখ্যমন্ত্রী। আর 2 নম্বর কথা, মুখ্যমন্ত্রী আজকে এই কথাটা বলছেন, ওনার দলের সাংসদ কতজন? প্রায় লোকসভাতে আমি যদি খুব ভুল না হয় 29 জন সাংসদ, রাজ্যসভার সাংসদ আছে। একদিন শুনেছেন লোকসভাতে দাঁড়িয়ে বলেছে? আমি তো চাই মমতা ব্যানার্জি যেরকম কাগজ ছুঁড়েছিল চরণজিৎ আটওয়ালের কাছে, ছুঁড়ে দিয়েছিল, আমি তো চাই যে সাংসদরা একবার লোকসভাতে গিয়ে বলুক যে ভুয়ো ভোটার ধরতে হবে, পশ্চিমবঙ্গে এত ভুয়ো ভোটার। একদিন দেখেছেন? শুধু স্টেজ শো হচ্ছে। তো আজকে এই নির্বাচন, এই এডিআরও কারা আপনি বলুন, এই ডিএম কারা? আপনার রাজ্যের ক্যাডার, তারা সারা বছর ধরে করেছে, সারা বছর আমি বলছি 30 লক্ষ 30 লক্ষর বেশি এই রাজ্যে ভুয়ো ভোটার আছে। আমি চাইছি মুখ্যমন্ত্রী কেন কথা দিচ্ছে না? মুশকিল। আমি বলছি যে তৃণমূলের সাংসদরা কেন স্টেজ শো করবে লোকসভাতে? বলুক ভুয়ো ভোটারের বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দলকে অন্তত খোলা মঞ্চে তো তার বিরোধিতাই করতে হবে, কিন্তু আমরা সবাই তার বিরোধিতা করছি। কিন্তু এই যে নিজের দপ্তরের যারা খোলা মঞ্চে বিরোধিতা, গোপন জায়গায়, মমতাদি জানেন সব, কারণ এই যে ইস্যুতে উনি সবচেয়ে বেশি গাড্ডায় পড়বেন। আপনি আজকে আমি বলছি, আমি অনেক রাজনীতিতে বলছি, শুনুন না, আমি বলছি যিনি নিজের দপ্তরের লোকেদেরকে মিষ্টির প্যাকেটের বিনিময়ে বিক্রি হই, না আগে তাদের সরান, আগে সেখানে রিসাপেল করুন, তারপর আপনি দিল্লি যাবেন, মুম্বাই যাবেন। দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে, আমি ধরে নিচ্ছি কংগ্রেস ঘুমোচ্ছিল, কেমন সিপিএম ঘুমোচ্ছিল, গোটা বিশ্ব সংসার ঘুমোচ্ছিল। এবার ভারতের ইলেকটোরাল রোলের স্যাংটিটি কি কোন রাজনৈতিক দল ঘুমোচ্ছে আর কে জেগে আছে তার উপর নির্ভর করবে, নাকি ইলেকশন কমিশনের একটা ফুল প্রুফ সিস্টেম থাকবে? আজকের এই 2025 সালে যাবতীয় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যা আজ থেকে 10 বছর আগে 12 বছরে ছিল না, একটা কম্পিউটার ক্লিক করলে এখন সফটওয়্যার তোমার পুরো লিস্টটাকে চেক করে দেবে। আজকের তারিখে এটা কি করা যায় না, নাকি করা যায় কিন্তু করা হচ্ছে না? এক। দ্বিতীয় কথা আমি বলছি, যে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন সনাতনীদের নাম বাদ দেওয়া যাবে না, আমি এটা তোমার উদাহরণ দিয়ে আমরা সবাই জানি, দ্বিজেন মুখোপাধ্যায় জন্মসূত্রে সনাতনী যেটা ওনারা বলেন, তিনি মারা যাওয়ার পরে এই যে সল্টলেকে ভোটটা দিয়ে গেলেন, এই সনাতনীর ভোটে কি সল্টলেকে বিজেপির ভালো হলো না খারাপ হলো? আমি এক সেকেন্ড প্লিজ, আমি তোমার মাঝখানে বলছি না, বারবার কেন ঘেটে দাও বলো তো কথার মাঝখানে? আমি এই একটা কথা বলছি যে এই যে প্রশ্নটা হচ্ছে কি, এটা একটা দুমকো তরোয়াল। সনাতনীকে কাটা যাবে, এখন আগে মানুষকে ধর্ম দিয়ে ভাগ করতে, এখন ভূতেদেরকেও ধর্ম দিয়ে ভাগ করছে, জিন আর ভূত। আমি বলছি তার আগে বলো যে 2018 সালের ডিসেম্বর মাসে দ্বিজেন মুখোপাধ্যায় প্রয়াত হয়েছে। 2022-এ বিধাননগর পুরসভার ভোটে দেখা গেল যে তিনি বসে ভোট দিয়েছেন, তার ভোটটা পড়ে গেল। ঠিকই তো আছে। আমি তো বলছি, তোমাকে তো প্রথমেই বললাম, যদি কোথাও কোনো গাফিলতি থেকে থাকে, কোথাও যদি কোনো বিচ্যুতি থেকে থাকে, বিরোধ না পুরো। আমার রবীন্দ্রনাথ দার কাছে যেতে হবে, তার আগে কিসের আপত্তি? এই যে সনাতনী ধর্ম নিয়ে বলে শুভেন্দু, যে সনাতনী না, ও সনাতনী না, তো বার্তা কারা? মানে ঠিকই বলেছেন, মুখোপাধ্যায় কেন ভোট দেবেন না? দ্বিজেন মুখোপাধ্যায় ভূত হয়েছেন না, দাঁড়াও না, একটা তথ্য দিচ্ছি। 2021-এ এটা বিজেপির ক্ষেত্রে সত্যি, 2016-তে আমাদের ক্ষেত্রে সত্যি। তুমি দেখবে একটা জেনারেল ফিচার, বিশেষ করে যে সিটগুলো মার্জিনাল 5-7 হাজার ভোটের এদিক ওদিকে তৃণমূল জিতেছে, বেশি বুথ দেখবে বিরোধীরা জিতেছে। 21-এ বেশি বুথ বিজেপি জিতেছে একই বিধানসভা কেন্দ্রে, 16-এ বাম কংগ্রেস জোট জিতেছে।
কম বুথ তৃণমূল জিতেছে, কিন্তু যেখানে জিতেছে সেখানে একটা পাগলের মতো মার্জিনে 80%, 85% ভোট। মানে প্ল্যান করে এই যে 1.5 বছর ধরে 2 বছর ধরে ভোটার লিস্ট তৈরি করা হয় এরকম ভাবে জাল নাম ঢুকিয়ে, আজকে হরিয়ানা কি মহারাষ্ট্রের উদাহরণটা সামনে চলে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, ভালো কথা, আমাদের কথাগুলোকে থিওরিটিক্যালি মানতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের বক্তব্যের জায়গাটা এইটাই, আপনার রাজ্যের সরকারের অফিসারগুলো যদি ঠিক কাজ করতো, কারোর ক্ষমতা ছিল না একটা ফলস নাম ভোটার লিস্টে ঢোকানো। কিন্তু যাই হোক, যেটা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী আজকে দাবিগুলো করছেন, হয়তো তার মধ্যে লজিক রয়েছে, এই লিঙ্ক করা হোক, বায়োমেট্রিক করা হোক ইত্যাদি, কিন্তু প্রতিটা দাবি তো সেন্ট্রাল ইলেকশন কমিশনকে মানতে হবে। এগুলো তো রাজ্যের কিছু করা যে ভূতেদের নৃত্য কিন্তু সব জামানায় চলে। শতরূপ বলল, আমি দ্রুত একটা উদাহরণ আপনাদের সামনে রাখি। 2006 সালের বিধানসভা ভোটের আগে তখনকার যারা বিরোধী ছিল, অর্থাৎ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তারা লাগাতার অভিযোগ করতে থাকলো যে বামফ্রন্টের আমলে একেবারে ভোটার তালিকা এদিক ওদিক হয়েছে, প্রচুর ভুতুড়ে ভোটার ঢুকে গেছে। সেই ক্ষেত্রে একেবারে স্পষ্ট তারপরে এই অভিযোগের মুখে নির্বাচন কমিশন ইলেকট্রাল অবজারভার বলে একটা পোস্টে কিছু মানুষকে নিয়োগ করলেন। একজন অবসরপ্রাপ্ত অফিসারকে এই কাজে বাংলায় পাঠানো হলো। তিনি জেলায় জেলায় ঘুরলেন, তারপর দিল্লি ফিরে গিয়ে এই যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা, সেখান থেকে 1-2 লক্ষ নয়, 9 লক্ষ ভোটারের নাম একেবারে বাতিল করে দেন। অর্থাৎ ভুতুরে ভোটার ছিল, আছে, থাকবে কিনা নিশ্চয়ই এদেশের নাগরিক এবং রাজনীতিবিদরা ঠিক করবেন, কিন্তু এই অভিযোগের যে সারবত্তা আছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই। আমি ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদনটা রাখবো, সেটা হচ্ছে কাদের ভোট বাদ যাচ্ছে অথবা কারা ঢুকছে। আবার বলছি, ঠিক এই চয়েসটা, এই বক্তব্যেও কিন্তু একটা স্পষ্ট মেরুকরণ আছে। কেন এত বড় কথা বললাম দেখুন। আহাভূত বাহাভূত, কিবাভূত কিমভূত, বাবাভূত ছানাভূত, খোঁড়াভূত কানাভূত, ভূতের কি বাহার। কিন্তু রোগাভূত মোটাভূত অব্ধি শোনা গেলেও হিন্দু ভূত মুসলমান ভূতের কথা আগে শোনা যায়নি। বঙ্গের রাজনৈতিক দলগুলির সৌজন্যে ঘুরপথে ভূতের মধ্যেও কার্যত ধর্ম ঢুকে গেল। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক। বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। আমরা বলে গেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, আমরা তো হিন্দু এবং জনজাতিদের ভোটে জিতেছি, আমরা তো মুসলিম ভোট পাইনি। আমি উনাকে হারালাম কি করে? একটা বড় অংশের 65% হিন্দু আমাকে ভোট দিয়েছেন বলে, উনাকে 99%-এর বেশি মুসলমান ভোট দিয়েছে। আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম এখানে আছে, বারে বারে বলেছে আপনারা কি করেছেন। সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে এমনিতেই বাংলায় এখন কোণঠাসা সিপিএম। এখন ভুতুরে ভোটারদের মধ্যেও যদি মেরুকরণ হয়, তাহলে ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করে আসা কমিউনিস্টরা করবেটা কি? এই শুভেন্দুর মমতাকে তো এক গোয়ালে গরু, গরু শব্দটা বলছি আমি ইচ্ছে করে, এক গোয়ালের। তারা 26-এর নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা যখন বলছি মানুষের কাজের প্রশ্ন, মূল্যবৃদ্ধির প্রশ্ন, চিকিৎসার প্রশ্ন, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, আবাস যোজনা, দুর্নীতি, তখন এই তৃণমূলেরই দুটো গোষ্ঠী আলাদা হয়ে আলাদা ঝান্ডা নিয়ে এটাকে হিন্দু মুসলমান বা বাঙালি অবাঙালি করতে চাইছে। এই হিন্দু মুসলমান বা বাঙালি এবং অবাঙালি এই ঝামেলা পাকাতে দেব না। সিঁধেল চোররা যদি চুরি করতে গিয়ে মারা যায়, তাহলে নাকি চোরাচুন্নি ভূতে পরিণত হয়। আর ভুতুরে ভোটার মানেও সেই এক প্রকার চুরি, অর্থাৎ ভূত ভবিষ্যৎ সব মিলে মিশে একাকার। উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, পশ্চিমবঙ্গের ট্র্যাজেডি হচ্ছে ভুয়ো ভোটার হোক কিংবা ভোট হিংসা, একেবারে শুরুর দিকের রাজ্যের যদি কোনো তালিকা করা যায় তাতে পশ্চিমবঙ্গের নাম থাকবে। আমি অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। এক হচ্ছে যে ক্ষমতায় থাকাকালীন কমিশনকে কিন্তু দেখুন খলনায়ক সবাই বানায়,
যে হেরে যায় ভোটে কমিশনের দিকে আঙুল তোলে। এর পেছনে কৌশলটা কি? মানে আমি বলছি বিরোধী দল, মিডিয়া, তার সঙ্গে আমি যদি নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ হিসেবে খাড়া করতে পারি, তাতে কি রাজনৈতিক সুবিধে পাওয়া যায়? দেখুন, প্রথম কথা বলি, 1 বছর এখনো নির্বাচন হতে বাকি আছে, কিন্তু যেভাবে হিট জেনারেট করছে তাতে মনে হচ্ছে কালকেই যেন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। তো ইলেকশন কনস্টিটিউশনে যদি যাই তাহলে সেখানে বলা আছে ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে টু ডাইরেক্ট, সুপারভাইজ অ্যান্ড কন্ট্রোল দ্য ইলেকশন প্রসেস। মানে ভোটার লিস্ট থেকে শুরু হয়েছে, ইভিএম কারচুপিটা এখনো বাকি আছে চলছে। এখন এইটা মানে 52 সালে যখন 40 কোটি ভোটার ছিল তখন এটা কিন্তু এত সমস্যা হয়নি, কিন্তু যত পার্টি বেড়েছে, আজকে ইলেকশন কমিশনের হিসাব হচ্ছে 96.88 crore, সেটা হচ্ছে 24-এর হিসাব অনুযায়ী ভোটার হয়ে গেছে সারা ভারতে, এবং পার্টি বেড়েছে, তার হেড স্পিচ বেড়েছে, এবং সব কিছুর জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশনকে দায়ী করার একটা খুব ইজি প্রসেস, কারণ সেখানে সব দল, মানে যখনই রুলিং পার্টিতে থাকে তারা সুযোগ নিচ্ছে। ধরুন এই যে রাজীবা সিনহা যখন ছিল, এ তো সবাই বলছে ওখানে তো এলওপিকে তাও কনসাল্ট করা হয়, এখানে তো এলওপিকেও কনসাল্ট করা হয়নি, ওখানে তো তাও এলওপিকে কনসাল্ট করেছে। রাহুল গান্ধী অন্তত বলেছেন যে আগে নির্বাচনী কমিশনের রায়টা বেরোক, তারপরে আমরা বসবো, কিন্তু এখানে তো শুভেন্দু অধিকারীকে না কনসাল্ট করেই পাঠিয়ে দেওয়া হয়েছিল তার নাম। তাহলে দুজনেই সুযোগ নিচ্ছে, এবং হারের জন্য, যদি হারে তখন দায়ী হচ্ছে ইলেকশন কমিশন, যখন জিতছে বা তার ফেভারে যদি কোনো সিদ্ধান্ত আসছে তখন তারা ইলেকশন কমিশনের নিরপেক্ষতা তুলে ধরছে। দেখুন, এই কারণেই বার্নওয়াল কেসে, মানে বার্নওয়াল ভার্সেস অনুপ বার্নওয়াল ভার্সেস যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার এই যে কেস, সেইখানে কমিটি তারা বলেছিল, মানে ডিভিশন বেঞ্চ তারা বলেছিল যে একটা ডাইভার্স হেডের কমিটি দরকার, যাতে নির্বাচন কমিশনের প্রখর স্বাধীনতা, নিরপেক্ষতা এবং সততা বজায় রাখা যায়, সেটা রাখতে পারল না। কিন্তু এই যে ভোটার লিস্ট নিয়ে এত কথা, এটা কিন্তু অনায়াসে এটা করে যাওয়া যেতে পারত, যে আধার, প্যান এবং এপিক আসলে এটাকে লিঙ্ক করা যেতে পারে। আমি এর আগের দিন আমি চ্যানেলে বলেছি যে আমি দুটো ব্যাংকে দুটো প্যানে আমি খুলতে পারবো না অ্যাকাউন্ট, তাহলে দুটো প্যানে যদি না খোলা যায়, দুটো এপিকে সে ভোট দিতে পারবে না, এটা অনায়াসে করা যায়। খেলা ফেয়ারের কথা বলছেন, রেফারির নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে তো খেলা ফেয়ার হতে পারে না, স্বাভাবিক। এবং এই জায়গাটা দাঁড়িয়ে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, তো এটা আজকে বিজেপি বলছে তারা তো এই আইনটা আনতেই পারে যে এই তিনটেকে লিঙ্ক করা দরকার। আধার প্যান লিঙ্ক হলো, এত কিছু লিঙ্ক হচ্ছে, কেন আধার প্যান এপিক লিঙ্ক হবে না? কিন্তু সেটা করা হয় না। আমি লাস্টে যে কথাটা বলবো, যে এই যে ভোটার লিস্টে যে মুখ্যমন্ত্রী যে বলছে কাল থেকে তৃণমূল যাবে, এটা কিসের চাপ দিতে চাইছেন উনি একটা চাপ দিতে চাইছেন যাতে এটা ওনার যারা ভোটার, কারণ বিজেপিও একই অভিযোগ করেছে, 24-এ তারা গিয়ে বলে এসছে যে 16 লক্ষ ভোটার আছে ভুয়ো ভোটার, তাহলে উনি কি চাপ দিতে চাইছেন যে তৃণমূলের ভোটারগুলো থাক, অন্যদের ভোটারগুলোকে বাতিল করে দেওয়া হোক? এই যে চাপটাই কি উনি দিতে চাইছেন? অর্থাৎ আর একটা চাপ ইলেকশন কমিশনের উপর, যদি ইলেকশন কমিশন সেটা না শোনে তাহলে ইলেকশন কমিশন খুব বাজে। আমি বলছি, দেখুন আমার কথাই তো কোথাও তদন্ত হবে না, কিন্তু মমতাদি যেটা বললেন শহীদুল মুর্শিদাবাদের এবং সোনিয়া হরিয়ানা, আপনারা একটা অন্তর্তদন্ত করে দেখান যে এর মধ্যে আসল কোথায়। সোনিয়া কখনো এখানে এসে শহীদুলের ভোট দিতে পারবে না। সজলের দাবি অত্যন্ত সঠিক, আমি বলছি সজলের দাবি অত্যন্ত সঠিক। ইতিমধ্যেই কালকে এই বক্তব্যের পর আজকে আমার সহকর্মীরা গিয়ে এই যে কেস স্টাডিগুলো মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন তাদের সঙ্গে কথা বলেছেন, এবং এছাড়াও বিচিত্র বিচিত্র কেস স্টাডি আমাদের সামনে এসছে। ভাবতে পারেন, তৃণমূল নেতা নদিয়ার কৃষ্ণনগরে, তিনি তো জানেন বাস্তবে তার 3 ছেলে, হঠাৎ দেখা যাচ্ছে এই নথি অনুযায়ী আরেকজন চতুর্থ ছেলের জন্ম হয়েছে, এবং সেই চতুর্থ ছেলের ভোটাধিকার হয়ে গেছে। তিনি জানেন না তিনি 4 ছেলের বাবা, অথচ তিনি আসলে 3 ছেলের বাবা বলে তিনি দাবি করছেন। আমি বলছি এরকম বিচিত্র নানা কেস স্টাডি, তার সঙ্গে সজলের দাবি মেনে মুখ্যমন্ত্রী যে উদাহরণগুলো তুলে দিয়েছে কেস টু কেস বেসিস, আমরা সেখানেও পৌঁছে গেছিলাম। কি বলছেন তারা, পরের প্রতিবেদন। ভোটের আগেই বেজে উঠেছে ভোটের দামামা। ভোটার তালিকায় ভুতুরে ভোটারের দাপাদাপি নিয়েই এখন জোর চর্চা, আর বাস্তবে যে ছবিটা উঠে আসছে তাও খুব একটা সুখকর নয়। কোথাও ভোটার লিস্টে বেড়ে গেছে সন্তানের সংখ্যা, কোথাও আবার এক এপিক নম্বরে একাধিক ভোটার। নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার পোড়াগাছা গ্রাম পঞ্চায়েত,
এখানকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য হলেন বাহার আলী মণ্ডল, বর্তমানে কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের তৃণমূল সহসভাপতি। সচিত্র ভোটার তালিকার একই পৃষ্ঠায় 720 নম্বরে নাম রয়েছে তৃণমূল নেতা বাহার আলী মণ্ডলের বড় ছেলে মালেক মণ্ডলের। আর ভোটার তালিকায় 553 নম্বরে বাহার আলী মণ্ডলের ছেলে হিসেবে নাম রয়েছে জনৈক জসিম মণ্ডলের। বাহার আলী মণ্ডলের বাড়ির যে নম্বর, জসিমের ঠিকানাতেও একই নম্বর উল্লেখ করা হয়েছে। কিন্তু আদতে জসিম নামে বাহার আলী মণ্ডলের কোনো ছেলেই নেই। জসিম আমার ছেলে না, তাহলে আমার 3 ছেলে। বড় ছেলে মালেক মণ্ডল, মেজো ছেলে আতিয়ার মণ্ডল, আর ছোট ছেলে রাকেশ মণ্ডল। জসিম মণ্ডলকে আমি জানি না, ওর সঙ্গে আমার পরিচয় নেই, আমি চিনিও না। বৃহস্পতিবার রীতিমতো তালিকা দেখে জেলাভিত্তিক ভুতুরে ভোটারের কয়েকটি উদাহরণ তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম। এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। সোনিয়া দেবী, তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। এবার দেখুন পরের পর, মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি, তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক। বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? মুর্শিদাবাদের রানীনগরের সেই সব ভোটারদের খোঁজ করেছিলাম আমরা। তাদের মধ্যেই একজন পরিযায়ী শ্রমিক মোহাম্মদ আলী হোসেন। তার যে এপিক নম্বর, সেই একই এপিক নম্বরে নাম রয়েছে জনৈক মনোজিৎ নামে একজনের, যার ঠিকানা আবার হরিয়ানার হিসার। মোটামুটি 3-4 মাস আগে আমি জানতে পারলাম যে আমার নামের একজন আছে হরিয়ানাতে কোথাও, ভোটের ছবির সাথে মিল আছে, কিন্তু কোথাও আমি কোনো দরখাস্ত করিনি। খুবই আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে। ঠিক একই ঘটনা ঘটেছে রানীনগরের বানেরা বিবির ক্ষেত্রেও। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ওই একই এপিক নম্বরে রয়েছে জনৈক দীপকের নাম, তাঁরও ঠিকানা হরিয়ানার হিসার। আপনার নাম যে 2 জায়গায় রয়েছে এটা জানতেন? না, জানতাম না। ভোটার কার্ড সব জায়গাতেই তো আছে, তো ভয় তো একটা থাকবে, স্বাভাবিক, একটা স্বাভাবিক ভয় তো হবেই। বৃহস্পতিবার গঙ্গারামপুরের একটি ঘটনার কথা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সরকারি কর্মী তসলিম মিয়া, তাঁরও এপিক নম্বরে রয়েছে গুজরাটের এক বাসিন্দার নাম। এইটা আমি কিছুদিন আগে জানতে পারি যে একটা, তো আমি আমারটা চেক করি, চেক করার পর দেখি যে সেম আমার এপিক নাম্বার আর গুজরাটের একজন ব্যক্তির এপিক নাম্বার একই। হ্যাঁ, এটা আমি মেল করেছি উচ্চপদস্থ যারা আধিকারিকগুলো আছেন তাদেরকে আমি মেল করেছি আমার ব্যাপারটা, রেসপন্স আসেনি। এটা দুশ্চিন্তা তো আছেই একটু। মালদাতেও হানা দিয়েছে হরিয়ানার ভুতুরে ভোটার। মালদা শহরের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা জাভেদ মিয়াদাদ। তার এপিক নম্বরে আবার রয়েছে গুজরাতের গান্ধীনগরের এক বাসিন্দার নাম। পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ সবাই আমরা এই দেশেরই নাগরিক। সত্যি কথা বলতে গেলে সত্যি খুব ভীষণ আতঙ্কে আছে আমি বিষয়টা নিয়ে। এনআরসি বা কোনো কিছু চালু হলে তখন আমাদেরগুলোই আগে স্ক্যানারে আসবে। আমি গুজরাটের কোনোদিনও যাইনি বা আমার সঙ্গে কোনো যোগাযোগই নেই। এখন উনি যদি কোনো কিছু করে বসেন তাহলে তার দায়টা আমার এখানে যদি চলে আসে। একই এপিক নম্বরে 2 ভোটার হলো কিভাবে, এটাই প্রশ্ন। প্রদ্যোৎ সরকার, রাজীব চৌধুরী ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রবীন্দ্রনাথদার একটা শব্দ আমি তুলে রেখেছিলাম, সেটা হচ্ছে চাপ। এবার দেখুন, নির্বাচন কমিশন জানিয়ে এত খানিকক্ষণ আগে শতরূপ বলছিল যে নির্বাচন কমিশনের ওপর চাপ, পুলিশ প্রশাসনের ওপর চাপ। আমি একটু আবার ইতিহাসে যেতে হবে। আমি তার আগে দেখিয়ে নেব যে এই যে আমরাই কিন্তু থাকবো, এটা আমলাতন্ত্রের ওপর, বিশেষ করে যখন ভোটের আদর্শ আচরণবিধি শুরু হয়ে যায়, তখন কিন্তু একেবারে স্পষ্ট করে এই চাপ একটা মারাত্মক আকার নেয়। অনেক সময় তা ক্যামেরায় ধরাও পড়ে। আমি প্রথমে একবারই আমরাই কিন্তু থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছেন দেখাবো। গতকাল অনেকে আরও তার দায়িত্ব পালন করেনি, সবাই করেনি, কথা আমি বলবো না, অনেকে নিশ্চয়ই করেননি। তার কারণ
তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে। তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল, কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে, চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে, কাউকে পোস্টিং করে, কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে। ওদের তো আয়ু 2 মাস না 3 মাস, তারপরে তো 5 বছর আমাদের হাতে থাকবে। এত ভয় পাওয়ার কি আছে? এত চিন্তা করার কি আছে? আর এত দুর্যোগ আশঙ্কা করারও কোনো কারণ নেই। বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। আমি আবার ইতিহাসে ফিরব। 2006 সালে সুভাষ চক্রবর্তীর সেই বিতর্কিত ভাষণ, যেখানে তিনি পরিষ্কার আমলাতন্ত্রের ওপর একেবারে চাপ সৃষ্টি করলেন, বললেন যে 2 দিন পরে তো আমলাগুলো 2 দিন আগে আমাদের পায়ে পড়তো, 2 দিন পরে আবার আমাদের পায়ে পড়বে, তারা এখন অন্য কোথাও লেজ মোটা হয়ে গেছে, ভাবছে ধরা যাবে না। তারপরে একটা বাংলা প্রবাদের উল্লেখ করে ওই 11ই মে পর্যন্ত, তারপর আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব। দেখুন যদি মিলিয়ে নেন। এই আমলাগুলো 2 দিন আগে আমাদের পায়ে পড়তো, 2 দিন পরে আবার পায়ে পড়বে। তারা এখন অন্য কথা, লেজ মোটা হয়ে গেছে, ভাবছে তাদের আর ধরা যাবে না। আরে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ওই 11ই মে পর্যন্ত, তারপরে আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। 2006-2025 মাঝখানে 20 বছরের ব্যবধান, কিন্তু লক্ষ্য করে দেখুন শাসকের স্বর একেবারে এক। ঠিক এইখানে পুলিশ প্রশাসনের ভূমিকা এবং পুলিশ প্রশাসন কি কাজ করবে, কতটা নিরপেক্ষভাবে কাজ করবে, কতটা ভয়হীনভাবে কাজ করবে, পরীক্ষা তার। আমি প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসব। 2016 সালে সলিলদা আমরা দেখেছি প্রথম, আমি এর আগে আমার জ্ঞানে দেখিনি, কলকাতা পুলিশ থেকে জেলা পুলিশে ট্রান্সফার করে দেওয়া হলো, যে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের যে কাজ সে নিঃসন্দেহে সরকারের পছন্দ হয়নি, এই বার্তা গেল। 2019-এ প্রচুর ট্রান্সফার দেখেছি। তাহলে সোজা কথা, যাদের ওপর গ্রাউন্ড লেভেলে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ভোটের সময়, সেই পুলিশ প্রশাসন কোন দিকে যাবে? সুমন, আমি এটা বলার আগে তোমার অনুমতি নিয়ে আমি একটা কথা বলবো। দেখো, এই ভুয়ো ভোটারে গতকালের যে সভাটা হয়েছিল, এটা যে ওয়ার্ম আপটা করা হয়েছিল, এটা কিন্তু ভুতুরে ভোটার ধরার কোনো এক্সারসাইজ ছিল না। 1, 2 নম্বর হচ্ছে এটা ইনক্লুশন করার এক্সারসাইজ ছিল। ভুতুরে ভোটার হাউ টু ইনক্লুড, এবং সেটা রিলিজিয়াসলি করতে হবে, আর প্রিভেন্ট করতে হবে যেটা অলরেডি ইনক্লুডেড হয়েছে তারা যেন আউট না হয়ে যায়। 1, 2 নম্বর, এবার তুমি যেটা বললে, দেখো পুলিশের একটা ক্ষমতা আছে, বলো যে এটা যেটা উনি আজকে বললেন, গতকাল যেটা বললেন, এটা তো ইন্টিমিডেশন। আগেও হয়েছে, 2011 আগেও হয়েছে, সেটা কিন্তু কোনো জায়গা বিশেষে হয়েছে। এইরকম ব্যাপকভাবে প্রকটভাবে সারা রাজ্য জুড়ে কিন্তু এরকম হয়নি। সুভাষ চক্রবর্তী মুখ্যমন্ত্রী ছিলেন না, ছিলেন না, উনি ক্রীড়ামন্ত্রী ছিলেন, পরিবহন মন্ত্রী ছিলেন। ওখানে জ্যোতিবাবু বলেননি, পরে বুদ্ধবাবু বলেননি, কিন্তু উনি বিং দ্য চিফ অফ দি অ্যাডমিনিস্ট্রেশন, চিফ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, উনি এটা বলছেন। সুতরাং আর কাউকে কিছু বলার দরকার আছে বলে মনে হয় না। সুতরাং এখানেই কিন্তু হচ্ছে পার্থক্যটা। দেখো, আমি তোমার যেটা বলতে চাইছি, তুমি বলো তো, জীবনে কখনো তুমি 2011 আগে কখনো দেখেছো কোনো কলকাতা পুলিশ কুচবিহারে বদলি হয়েছে? এবং কি অর্ডারটা হয় জানো? হি ইজ পোস্টেড টু কুচবিহার ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি, আর কোনো অর্ডার নেই ফর দি ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস, না, ফর অ্যাডমিনিস্ট্রেটিভ, যতগুলো আছে তুমি চ্যালেঞ্জ করছি তোমাকে, ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি, এটা এই কথাটা তুমি লিখে রাখো আজকে, এই অর্ডার হয়। সুতরাং তুমি দেখো নি 2016-তে OCW, কে বলো তো চাইবে অফিসার অন কম্পালসারি ওয়েটিংয়ে যেতে? কে চাইবে? দিনের পর দিন বসে থাকবে, কোনো কাজ নেবে না, মাইনে বেতন নাও, ঘর যাও, বাড়ি যাও। কে চায়? কাজ চাইবে না। সুতরাং পুলিশের অনেক কম্পালশন আছে, কনস্ট্রেন্ট আছে, আগেও যেরকম হয়েছে। পক্ষপাত, দুষ্টহীনতা, আমায় বলতে দাও রাহুল, আমি তোমার সময় বলিনি, তুমি 5 বার বলেছো। পক্ষপাত দুষ্টহীনতাটা কিন্তু আগেও ছিল, কিন্তু এরকম প্রকটভাবে ব্যাপকভাবে ছিল না, মানে অল আউট এরকম ছিল না, যেটা এখন সর্ব জায়গায় হচ্ছে।
যে শীর্ষ নেতৃত্ব সে যখন কাউকে ইন্টিমিডেশন করে কোথায় পাঠাবে, আবার আমি তো নিয়ে আসবো, কি করবে আপনাদের? বলছি যে এর আগে আমি একটা উদাহরণ দিলাম মীরা পাণ্ডের, আমি আর একটা উদাহরণ দিই যেটা সুভাষ চক্রবর্তী কি বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতিবাবুর সময় পাওয়া যাবে না, তা হচ্ছে সুশান্ত উপাধ্যায়, আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করা ইলেকশন অফিসার। তিনি স্বচ্ছভাবে ভোট করাতে চেয়েছিলেন বলে রাজ্যের 3 জন মন্ত্রী মাঝ রাস্তায় ছেড়ে চলে তাকে ঘেরাও করে ইলেকশন চলাকালীন তাকে রিজাইন করতে বাধ্য, মানে ঘরে ঢুকলেন, মাঝরাত অব্দি আটকে রাখলেন, তার রেজিগনেশন জমা দিয়ে বেরোলেন। পার্থ চট্টোপাধ্যায় এবং 2 জন মন্ত্রী এলেন, তিনি তো অনায়াসে তার পদে থাকতে পারতেন, জোর করে মানে না ছিল না। ঠিক কথা, যেটা মীরা পাণ্ডে পেরেছেন তিনি পারেননি, কিন্তু আমি এখানে 2 জন ইলেকশন কমিশনারের মধ্যে তুলনা করছি না, আমি সুভাষ চক্রবর্তী আর মমতা ব্যানার্জির মধ্যে যেহেতু বারবার কম্পারিজনটা করছি, আমি দ্বিতীয় কথা বলছি সুমনদা, কোনো রাজনৈতিক দলকে, তো আমি তোমার সাথে একমত, আমি আমার দলকে ধরেও বলছি যে সমালোচনা করার জায়গা ক্ষেত্রে নেই এমন নয়। আমার এখানেই প্রশ্ন, আমাদের রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলোকে কেন এমন স্যাংটিটি রক্ষা করা হবে না যে আজকে আমি সরকারে আছি, কালকে আমিও বিরোধী হতে পারি, তখন যেন আমি এর ফলে কোণঠাসা না হই। আজকে বিজেপি, আমি অন্য কিছু না, বিজেপি আজকে যে সিস্টেমটা চালু করে গেল, কালকে 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 30 বছর পরে হোক, বিজেপিকে যখন বিরোধী আসনে বসতে হবে তখন বিজেপিরও বিরোধী দলনেতার কোনো ভূমিকা থাকবে না, তখন শাসকের সময় দাঁড়িয়ে সলিলদা এত কথা বলছে, বাম জামান আমরা দলকে দেখেছি, আমরা অনিল বোসকে দেখেছি, ব্যবধান দেখেছি। সুতরাং আজকে নির্বাচন নিয়ে আমি বলছি, আজকে দাঁড়িয়ে বাম জামানের যে ভয়ঙ্কর নির্বাচন করার সময় ততটাই ছিল তুমি বলছো চাপের কথা, আমি পরিষ্কার বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন স্টেজে দাঁড়িয়ে বলছেন এই কথা যে রাজ্যের অফিসাররা দায়িত্ব পালন করেন, তাহলে উনি জানেন কারা দায়িত্ব পালন করেন এবং কারা ইনক্লুশন করেছে ভুয়ো ভোটার, সেটাও উনি জানেন। উনি যখন লিস্ট তাই দিচ্ছেন, আমি প্রথম কথা হচ্ছে লিস্টটা তালিকাটা বার করুন, আর 2 নম্বর কথা যে আপনি যে দাঁড়িয়ে মানে একটা বলে দিল যে তোমরা এবার যা ঢুকেছো এবার ভূতেরা ভোট দেবে, তোমরা দাঁড়িয়ে থাকো। না যারা শান্তি কোথায় হবে বলে দিয়েছে, ওই লাইনটা আমি বলতে চাই না, সেটা হচ্ছে অনেক এআরও দায়িত্ব পালন করে, আমি বলছি যে অন্তত দায়িত্বটা পালন করুন। আর ইতিহাস, এক মিনিট প্লিজ, অন্তত ইতিহাস থেকে একটা শিক্ষা নেওয়া গেল, এই যে আপনি প্রতিবেদনটা দেখালেন সুভাষবাবুকে, যে আমরা আছি, আমরা ছিলাম এবং আমরা থাকবো, সেটা কিন্তু সত্যি হয়নি। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত। উনি যেটা করছেন, উনি যেটা করছেন প্র্যাকটিক্যালি অফিসারদের ধমকে দিচ্ছেন যে কিছুদিন পরে তো আবার আমরা ফিরে আসবো, অতএব তুমি সরকারের কথা শুনো না। আরেকটা আমি যদি ভুল হই, আমি সজলের সঙ্গে আরেকটা ইতিহাস যোগ করব যে গুজরাটের মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র মোদী, তখন লিন্ডো সাহেবকে কিভাবে আক্রমণ করেছিলেন সেটাও কিন্তু ইতিহাস হয়ে রয়ে গেছে। কিন্তু তার আগে আমি দ্রুত আবার এই রাজ্যের ঘটনায় আসবো, সেটা হচ্ছে গতকাল শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে কার্যত বেঈমান বলে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে পাল্টা চোর ডাকাত বলে তার জবাব দিলেন শুভেন্দু অধিকারী। পরের প্রতিবেদন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভার মঞ্চ থেকে যেমন শুভেন্দু অধিকারীকে বেঈমান বলে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুক্রবার পাল্টা চোর ও ডাকাত বলে নিশানা করলেন বিরোধী দলনেতা। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। ও একটা চোর ডাকাত, 20 মিনিট বক্তব্য রেখেছে, 10 মিনিট বলেছে আমি চোর না। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগে 2020 সালের 1 ডিসেম্বর উত্তর কলকাতার শ্যামপুর স্ট্রিটে এক তৃণমূল নেতার আত্মীয়ের ফ্ল্যাটে হয়েছিল হাই ভোল্টেজ বৈঠক। সূত্রের দাবি সেখানে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ছিলেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরও। সূত্রের দাবি বাকিদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী সেখানে বলেছিলেন, যা বলেছি আপনারা তো সবই জানেন, আমার কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে ক্ষোভ নেই, কিন্তু সাংগঠনিক বিষয়ে কিছু বক্তব্য আছে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার দিক থেকে কোনো ইন্টেনশন নেই, আমরা একসঙ্গে কাজ করতে চাই। তখন শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রশান্ত কিশোর বলে ওঠেন, সবাইকে একসঙ্গে চলতে হবে, তাহলেই তৃণমূলের ফল ভালো হবে, তোমরাই তো ভবিষ্যৎ। কিন্তু এরপর শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। 1 ডিসেম্বর 2020 শ্যামবাজার 5 মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। সাক্ষী প্রশান্ত কিশোর, উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সৌগত রায়।
3টে সাক্ষী দিয়ে গেলাম। অতএব মাননীয় ভাইপো বাবু, আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে, আমি তোলাবাজ ভাইপো বলি। আপনি মালটা এসেছেন 2011-র পরে। এই যে কথাগুলো বলছে এগুলো কোনো মানে যুক্তি আছে বলে আবার মনে করি শুভেন্দু, কারণ ওই যে যাদের নাম সাক্ষী আছে তারা বলুক তাহলে হ্যাঁ ছিলেন কি ছিলেন না, এটা যতক্ষণ না কেউ বলছে ততক্ষণ ধরে নিতে হবে আমাকে যে এই কথাগুলো রাজনৈতিকভাবে বলছে, এটাও আসল উত্তর নয়। তুই একদা সতীর্থকে একযোগে বিঁধেছে সিপিএম। একজন আরেকজনকে বলছে চোর, একজন আরেকজনকে বলছে বেঈমান। এটা দুজনের ক্ষেত্রে একই রকম কথা বলতে পারে। আমি বলবো দুজনেই ঠিক। চোর, গোষ্ঠীশুদ্ধ চোর এবং মানুষের সঙ্গে বেঈমানি করা বাহিনী, তারাই এখন শাসক দলের অথবা বিরোধী দলের নেতা। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এরা গোটা রাজ্যের রাজনীতিকে কলুষিত করতে চায়। এক ঘর এখন ভেঙে খান খান, তাই ঘরের কথা বাইরে চলে আসায় তুমুল বিবাদ। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। দেখুন, ভাষা নিয়ে এত কথা বলি, রাজ্য রাজনীতি কার্যত বেঈমান বনাম চোরে এসে দাঁড়িয়েছে। আমি রাহুলের কাছে আসবো। এক হচ্ছে বেঈমান বলা হলো মুকুল রায়কে, গলায় উত্তরীয় পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দলে নিয়েছিলেন। বেঈমান বলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে উত্তর কলকাতায়, যাতে শুভেন্দু তৃণমূল কংগ্রেস না ছেড়ে যান। কিন্তু আমরা এই খবর ব্রেক করেছিলাম, উত্তর কলকাতায় একটি বিশেষ বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইলে কথা বলেছিলেন। সেই শুভেন্দু অধিকারীকে বেঈমান যদি হন, তাকে আটকানোর চেষ্টা করেছিল কেন তৃণমূল? না, উল্টো দেখো, উল্টো শুভেন্দু অধিকারী যাকে বেঈমান চোর মানে দল চোর বেঈমান বলছে, এত বছর ধরে সেই দলের হয়ে দাঁড়িয়ে লাল গাড়ি করে ঘুরে এতগুলো মন্ত্রিত্ব নিয়ে বেশ বহাল তবিয়তে থেকে এখন হঠাৎ করে দলটা বেঈমান চোর হয়ে গেল, হঠাৎ করে উনি হল সনাতনী হয়ে গেলেন, হিন্দু ধর্মের বড় আর দরজাদারি মানুষ। আমি জানি না কেন ভাই, হতে পারে। এবং ওই সময় দাঁড়িয়ে কে কারা পায়ে ধরেছিল মানে সজল বলতে পারে রাজনীতি পরিবর্তন। চট্টোপাধ্যায় যেটা বললেন যে ওনারা যতক্ষণ না মুখ খুলছেন আর ওনারা নীরব থাকা মানেই এই শুভেন্দু বক্তব্যকে সমর্থন করা কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায়। আমি একটা অন্য কথা বলছি, আমি তোমায় এই কথাই বলছি। শুভেন্দু অধিকারী আজকে চোর বলছেন, দিল্লিতে তো ইডি সিবিআই তদন্ত করছে, প্রমাণ কোথায়? আমি বলছি চোর বললে তো হবে না, 2014 থেকে 11 বছর তদন্ত চলছে তো চলছে। আমি বলছি রাজনৈতিক ভাবে মুখে চোর বলা একটা জিনিস, চোর প্রমাণ করবে কে? ইডি সিবিআই বলছি সেটা হচ্ছে গত কয়েকদিন আগেই ওই এটা চার্জশিটটা জমা দেওয়ার পরই ভাইপো জেগে উঠেছেন, এই নেমে আবার দিদি পিসি বলা শুরু করে দিয়েছেন। আমি আপনাকে বলি, দেখুন এটা আপনার কথাটা যথেষ্ট যুক্তি আছে। সিবিআই একদম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের মানে আশানুরূপ, যেটা আমাদের দাবি মতো না, আশানুরূপ আমরা পাইনি। কিন্তু আমি এক সেকেন্ড, আমি বলছি বেঈমান মুকুল রায় এটা কেন বললেন উনি? আসল কথাটা হচ্ছে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দাদার পার্টি, অমুকের পার্টি, তার ঝালটা উনি বেঈমান মুকুল রায় বলে আলটিমেটলি কিন্তু মমতা ব্যানার্জির কোলে ঠেলে দিয়েছেন। কারণ মমতা ব্যানার্জি তাকে কিন্তু হাতে ঝান্ডা ধরিয়েছিলেন। আরো খারাপ লাগে, বেঈমান, এক মিনিট প্লিজ, বেঈমান মুকুল রায় বলছে আর মুকুল রায়ের ছেলে নিচে বসে হাততালি দিচ্ছে। আজকে শুভ্রাংশুর সঙ্গে আমরা কথা বলেছি, দেখাবো। কিন্তু আপনি কমসে কম এদের দুজনের রাম রাবণের যুদ্ধ এখানে করবেন না, ওই রাম রাবণের যুদ্ধ যাত্রাপালার মতো। এই গ্রাম বাংলা যুদ্ধ করে মক ফাইট বলছে, যুদ্ধ রাম আর রাবণই হয়েছে, বানর সেনার ভূমিকা নেই। রাম রাবণের যুদ্ধ হচ্ছে, আর দেখবেন গ্রিন রুমে বসে একই বিড়ি দুজন রাম রাবণ ভাগ করে খায়। বিরাট বসে গদ্দার আর সর্দার কারা? কে গদ্দার আর কে সর্দার? 2020 সাল পর্যন্ত শুভেন্দু অধিকারী যদি গদ্দার হয়ে থাকে, তাহলে শুভেন্দু অধিকারী একসঙ্গে চুরিতে যুক্ত ছিল, একসঙ্গে যুক্ত ছিল 2020 সাল পর্যন্ত। কথাটা কি, আমি আজকে একটা মানে বিরলতম দিন বা গতকাল এবং আজ মিলিয়ে যখন কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনই সত্যি কথা বলছেন। উনি যাকে বেঈমান বলছেন তিনি সত্যিই বেঈমান, ইনি যাকে চোর বলছেন তিনি সত্যিই চোর। তবে আমি একটা কথা বলছি, নিজের দলের সঙ্গে গদ্দারি করাটা যদি বেঈমানি হয়, সেক্ষেত্রে বলুন তো, যে কংগ্রেস আমাকে কলকাতার একটা গলি থেকে নিয়ে গিয়ে ভারতের মন্ত্রী বানালো, সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে কেন্দ্রে মন্ত্রী হওয়াটাকে আমি বেঈমানি বলবো না ইমানদারি বলবো? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মানে শুভেন্দু অধিকারী এমন কোন পাপটা করেছে যা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করেননি? এই গেল এক।
এবং যে যে সিপিএম কে চিরকাল দিয়ে বলেছে, যে সিপিএম কংগ্রেসকে চিরকাল বোফোর্সের চোর বলেছে, অমুক বলেছে, এতদিন ধরে দলীয় কংগ্রেস একসাথে হাত আপনি আছে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে গেছিল, তার পাল্টাও কি বলতে চাই সিপিএম ছেড়ে গেছে? আমি বুঝতে পারলাম না কথাটা। বলার সময় যখন বলতে যায় তখন ঠিক করে বলতে পারো না, অন্য সময় কথা মনে পড়ে। আমি পরিষ্কারই কথাটা বলছি, রাজনৈতিক পক্ষ বদলটা যদি বেইমানি হয়ে থাকে তাহলে শুভেন্দু অধিকারী এটা আপনার কাছ থেকেই শিখেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সবাই ওই দৃশ্য দেখেছি সুমনদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সজলদা ঠিক কথা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হাতে পতাকা তুলে দিয়েছিলেন এবং পতাকাটা উনি দেওয়ার পরে তো মুকুল রায়কে প্রথম জড়িয়ে ধরেছিলেন অভিষেক ব্যানার্জি। এবং আমি বলছি সুমনদা, এটা খুব রং এক্সাম্পল। ধরো রাহুল দা, ও খারাপ সময় 2021-এর আগে যখন তৃণমূল হাঁটতেও পারে এরকম পরিবেশ, ও তৃণমূল করে গেল, ও আজকে এখানে বসে আছে। আর যে লোকটা তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়াই করলো, সেই বাবুল সুপ্রিয় এখন ক্যাবিনেটে মন্ত্রী হয়ে বসে আছে। সুতরাং এই তাদের সঙ্গে একসাথে নীতিমূল্য সব বিসর্জন দিয়ে সেটা বেইমানি না, সেটা খুব বাবুল সুপ্রিয় মন্ত্রী হয়ে গেল। আমি জাস্ট প্রশ্ন করতে চাই যে শুভেন্দু অধিকারী বেইমানিটা কি করেছে? শুভেন্দু অধিকারী আপনার পদ তো ছেড়ে এসে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করে মমতা ব্যানার্জিকে হারিয়ে আজকে বিরোধী দলনেতা হয়েছে। এই যে যন্ত্রণাটা, এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণার বহিঃপ্রকাশ বিভিন্ন সময় বিভিন্ন ভাষা দিয়ে বেরোয়। আপনি বলুন না বেইমানিটা কোথায়? বেইমানিটা হচ্ছে দাঁড়াও, কংগ্রেসের সঙ্গে জোট করে কংগ্রেসের ভোট নিয়ে, সোনিয়া গান্ধীর টাকা নিয়ে, সেন্ট্রাল ফোর্স নিয়ে, হেলিকপ্টার নিয়ে, তারপর মানস ভুইয়াদের মার্ডার কেস দিয়ে দলে টেনে কংগ্রেসকে সরিয়ে দেওয়া, তদন্তটা ঠিক করে এগোয় না। রাহুল, বিজেপি বেইমানি করে, অদ্ভুত কথাবার্তা বলছে। আজকে দাঁড়িয়ে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে, শব্দ নিয়ে জাগলারি হচ্ছে। দেখুন, বেইমান শব্দ একদিকে যেরকম শুভেন্দু অধিকারী সম্পর্কে ব্যবহৃত হয়েছে, মুকুল রায় সম্পর্কেও ব্যবহৃত হয়েছে। সজল খানিকক্ষণ আগে বলল, দেখুন একেবারে মঞ্চের ওপর থেকে শুভ্রাংশু রায় তখন নেতাজি ইন্ডোরেই বসে, কার্যত তার সামনেই এই কথা বলা হয়। আজকে তার সঙ্গে আমরা কথা বলি, তিনি বলেছেন যে বাবাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সম্মান করেন, তবে এই সম্মানের সঙ্গে বেইমান, আর কিছু বলার নেই। তবে এখানে আমি বলবো যে মুকুলদা অসুস্থ, মুকুল রায় অসুস্থ, আমরা প্রত্যেকে দলমত নির্বিশেষে গুরুতর অসুস্থ, তার সুস্থতা কামনা করি। আমি দ্রুত একবার কি বলেছেন শুনুন। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। একজন 2020 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, আর একজন এখন রাজনীতি থেকে শত হস্ত দূরে। সংকটজনক অবস্থায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি সেই মুকুল রায়কে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক লাইনে ফেলে বেইমান বলে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর চিকিৎসাধীন মুকুল রায়ের হয়ে এবার পাল্টা অভিষেককে জবাব দিলেন শুভেন্দু অধিকারী। একটা লোক হসপিটালে শুয়ে আছে, এতটুকু মনুষ্যত্বর মধ্যে নেই। চিহ্নিত উনি করেননি, উনি আমাকে টার্গেট করেছিলেন। মুকুলদার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল, প্রণম্য প্রাতঃস্মরণীয় অটলজি তাকে শেল্টার দিয়েছে, ঠিক মুকুল রায়ের কাছ থেকে সব কাড়িয়ে নিয়েছিল কৈলাস বিজয় বর্গীজি বা বিজেপি, মুকুল রায়কে স্থান দিয়েছে। ইঙ্গিতপূর্ণ বিষয় হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মুকুল রায়ের নাম করে আক্রমণ করছেন, তখন ফেসবুকে নেতাজি ইন্ডোরের কর্মী সভার এই ছবি পোস্ট করেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের সভায় উপস্থিত মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে কৌস্তব লিখেছেন, বেটা হতো এসা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ তৃণমূলের সভায় বাবা মুকুল রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেইমান বলায় আপ্লুত শুভ্রাংশু রায়। তুললেন হাসি মুখে ছবি। এই শুভ্রাংশুকেও বলি, ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করলো কি করে? আমরা জানি মুকুল রায় নিজে যেতে চায়নি, শুভ্রাংশু নিয়ে গেছে তাকে, বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপোর কাছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাবাকে আক্রমণ করলেও এ নিয়ে মুখ খুলতে নারাজ মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তৃণমূল কংগ্রেস একটা পরিবারের আভ্যন্তরীণ বিষয়, আমি বাইরে কিছু বলবো না। অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে, তা তার আর বাবার বিষয়, সে বিষয়ে আমি ঢুকবো না।
2017 সালে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। পরে আবার 21-এর বিধানসভা ভোটে রাজ্যে বিজেপির ভরাডুবির পর একদিন আচমকায় তৃণমূল ভবনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের উত্তরীয় পড়েন। পরবর্তীকালে আবার নিজেকে বিজেপির সদস্য বলে দাবি করেন মুকুল। খাতায় কলমে তিনি এখনও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। সেই মুকুল রায়কেই এবার বেইমান বলে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একসময় বঙ্গ রাজনীতির চাণক্য বলা হতো মুকুল রায়কে, সেই তিনি দীর্ঘদিন রাজনীতির বাইরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেইমান মন্তব্য ঘিরে ফের চর্চায় উঠে এলেন মুকুল রায়। শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ। দেখুন, ভুয়ো ভোটার ধরতে একেবারে দলকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে। সূত্রের খবর যে কাল নেতাজি ইন্ডোরের সভার পর কালীঘাটে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের সমস্ত কাউন্সিলরদের ডেকে পাঠান এবং বিস্তারিত আলোচনা করেন এই ভুয়ো ভোটার ধরো কর্মসূচি নিয়ে। এবং প্রায় তৃণমূল নেতাকর্মীরা আগামীকাল থেকেই এই ভুয়ো ভোটার তালিকার সন্ধানে যে কোথায় ভুতুড়ে ভোটার ঢুকেছে তার জন্য একেবারে কর্মসূচি নিয়েছে। দেখুন, নন্দীগ্রামের পর এবার কি বঙ্গ রাজনীতির ব্যাটল গ্রাউন্ড হয়ে উঠতে চলেছে ভবানীপুর? বিজেপির কড়া নজর এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের দিকে? তাই কি দুর্গরক্ষায় এখন থেকে প্রস্তুতি নিতে চাইছে তৃণমূলও? সূত্রের খবর, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভার পর নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুরের অন্তর্গত কাউন্সিলরদের ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভবানীপুরে যেসব প্রকল্প বা সরকারি নির্মাণের কাজ চলছে তা দ্রুত শেষ করার নির্দেশ দেন তৃণমূল নেত্রী। এরপর শুক্রবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র ফিরহাদ হাকিম জানান শনিবারই পথে নামবেন তিনি। শুরু করব, নিশ্চিতভাবে শুরু করব। আমি তো যাই হোক, আমি তো এই ওয়ার্ডের কাউন্সিলর, সুতরাং আমারও এটা দায়িত্ব পড়ছে বাড়ি বাড়ি গিয়ে কোনটা বাড়িতে কোনটা কার কোন ভোটার কে আছে আর কে নেই সেটা মূলত দেখা। 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়ে বিজেপি, মাত্র 3টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। 2014 সালের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে ভবানীপুরে 176 ভোটে এগিয়েছিল বিজেপি। 2019-এর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বাড়ি যে 73 নম্বর ওয়ার্ডে, সেখানে বিজেপির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। আর তাই এবার 26-এর বিধানসভা ভোটের আগে থেকে ভবানীপুরকে টার্গেট করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার ছাড়ছেন। আপনি ভবানীপুরেও হারবেন, ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। বারবার ভবানীপুরে নামা কর্মসূচিতেও অংশ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। আমি আপনাকে বলে দিলাম, উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে, উনি কোন কোন জায়গায় কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89 আমরা করতে দেব না। আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলুক, যাতে গণতান্ত্রিক উপায় যাতে আমরা সবাই গণতান্ত্রিক উপায় যাতে এটা গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায়, সেই জন্য মুখ্যমন্ত্রী বলেছেন কোনো সম্প্রদায়ের বা কোনো ভাষার কথা বলেন, এগুলো সব বিজেপি করে। 2 নম্বরই করে জিতেছে নন্দীগ্রামে কি হয়েছিল সবাই জানে। লাইট নিভিয়ে প্রথমে মস্তানি করে, যেহেতু সংগঠনের হাতে ছিল মস্তানি, তারপর কাউন্টিংয়ের লাইট নিভিয়ে কারচুপি করে, এইসব তো হয়েছে, ছাড়েন সবাই জানে। তারপরে তার জবাব উনি পেয়ে গেছেন ভবানীপুরে। বছর ঘুরলে বিধানসভা ভোটে কি ভবানীপুরে নন্দীগ্রামের মতো 2 হেভিওয়েটের লড়াই দেখা যেতে পারে? কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। প্রেমেন্দ্র মিত্রের কবিতায় আছে, কথা দিয়ে মন হাতড়াই তবু কারে কতটুকু পাই। গত 14 তারিখ ওয়াশিংটনে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের কথার পরও প্রশ্ন উঠছে যে কে কার কতটা মন পেলেন। ট্রাম্প একদিকে ভারতীয় পণ্যের ওপর শুল্ক নিয়ে কড়া অবস্থান নিলেন, আবার অন্যদিকে ভারতকে যুদ্ধবিমান দেওয়ার কথাও জানালেন। আবার বাংলাদেশের বিষয়ে নীরব থেকে পুরোটা ভারতের প্রধানমন্ত্রীর ওপরই যেন ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট। এখন কূটনীতির ঘোলা জল কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর আছে। তবে এসব নিয়ে রসিকতার জন্য আবার আন্তর্জাতিক কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে। Come on, see. Ha-ha, take it. Huh? Yeah. বাংলাদেশ বিষয়টি আমি প্রধানমন্ত্রীর ওপরই ছাড়িয়া দিব। ना बीवी ना बच्चा ना बाप बड़ा ना मैया, the whole thing is that के भैया सबसे बड़ा रुपया। কিস দেবেন না প্লিজ। একটা মৃত্যু আর তার সুবিচার চেয়ে বাবা মায়ের অন্তহীন লড়াই। আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ তিলোত্তমার মা ও বাবা। এই স্টুডিওতেও বারবার সে কথা তারা জানিয়েছেন। দিল্লিতে গিয়ে সিবিআইয়ের ডিরেক্টরের কাছে সরাসরি লিখিত অভিযোগ জানালেন তারা। সেই চিঠির ছত্রে ছত্রে ঝরে পড়েছে তদন্ত নিয়ে তাদের গভীর ক্ষোভ আর হতাশা। তদন্তকারী অফিসার ও তার টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জিও জানিয়েছেন নিহত চিকিৎসকের মা ও বাবা। দেখুন। আরজিকর কাণ্ডে ধর্ষণ খুন মামলায় সিবিআই তদন্তে রীতিমতো ক্ষুব্ধ তরুণী চিকিৎসকের মা বাবা। বৃহস্পতিবার দিল্লিতে সিবিআই এর সদর দপ্তরে গিয়ে ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। সেই চিঠির ছত্রে ছত্রে ঝরে পড়েছে ক্ষোভ। চিঠিতে সিবিআই এর তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেছে নিহত চিকিৎসকের পরিবার। সীমা পাহুজা ও তার টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও আর্জি জানিয়েছেন তারা। সিবিআই শিয়ালদা আদালত যে রায়ের কপি দিয়েছে সেই রায়ের কপির উপরে যে সিবিআইয়ের যে কাজ করেনি, যে সমস্তগুলো দেখা উচিত ছিল বলেছেন, আমরা ওগুলোকেই তুলে ধরেছি। হ্যাঁ, যারা যে তদন্ত করে তারা ঠিকমতো তদন্ত করেনি, সেগুলোই আমরা তুলে ধরলাম আর কি। সিবিআই এর টিম ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ লিডগুলিকে উপেক্ষা করেছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে। পুলিশ যে 5 দিনে যা করেছিল সিবিআই সেটাকেই মেনে নিয়ে চার্জশিটটা দিয়েছে, তার বাইরে কিছুই করেনি। তদন্তই হয়নি আমার মেয়ের। দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন নিহত চিকিৎসকের মা বাবা, কিন্তু রাষ্ট্রপতির দপ্তরের তরফে অনুমতি মেলেনি বলে জানিয়েছেন তারা। ওনার সময় নেই, সেই কারণে উনি দেখা করতে পারছেন না। ওনার দপ্তর থেকে এসছে যে ওনার সময় নেই। 17 মার্চ সুপ্রিম কোর্টে ধর্ষণ খুন মামলার শুনানি রয়েছে। সন্দীপ সরকার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নীল জলরাশি, দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি, পাড় ঘেঁষে ঝাউবনের সারি। বাঙালির দুদিনের ছুটি মানেই ডেস্টিনেশন দীঘা, ভিটামিন সি। কিন্তু দীঘার পর্যটন মানচিত্রে এবার ঘোরাঘুরির সঙ্গে ভক্তিভাবের মিশেল। সৌজন্যে এই সুবিশাল চোখ ধাঁধানো জগন্নাথ মন্দির। সালের অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 2023-এর 4 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসেন সমস্ত কাজ খতিয়ে দেখতে। আর 2025-এর অক্ষয় তৃতীয়ার দিনই এই মন্দিরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, সেই স্থাপত্য, সেই উচ্চতা। পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে দীঘার এই জগন্নাথ ধামের মন্দির। আর দীঘার জগন্নাথ ধামের এই মন্দিরে স্পষ্ট রয়েছে কলিঙ্গ স্থাপত্য, আর তার সঙ্গে এই মন্দির তৈরি হয়েছে নাগর শৈলী রূপে। উড়িষ্যাতে নিশ্চয়ই আমরা তুলনা করব না, ওদেরটা রাজরাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদের এটা আমরা সরকারের পক্ষ থেকে করছি।
টোটাল টাকাটাই সরকারি। দীঘা রেল স্টেশনের একেবারে কাছেই মাথা তুলেছে এই জগন্নাথ মন্দির। 20 একর জায়গার ওপর এই মন্দির নির্মাণ করেছে হিডকো। 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবছরই অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ ধামের। তার আগের দিন থেকেই শুরু হয়ে যাবে যাগযজ্ঞ। মোট 20 একর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে এই মন্দিরটি। ব্যয় হয়েছে অন্তত 200 কোটি টাকা। পুরীর মন্দিরের সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই মন্দিরের, সেই আদলেই তৈরি করা হয়েছে। এমনকি উচ্চতাতেও মিল রয়েছে পুরীর মন্দিরের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরকে যে তেওয়ারি যারা করছে, এখন যারা গ্রুপ নিয়েছে কাজ করছে, ওরা একদম নিষ্ঠাভাবে যেভাবে কাজ করছে, প্রায় 90% কাজ হয়ে গেছে, আর 10% কাজ আছে। নিশ্চিন্তভাবে এরা যেরকম দিনরাত লেগে কাজ করছে, নিশ্চিন্তভাবে সমস্ত কাজ সম্পন্ন হবে। সম্পন্ন হওয়ার পরে আমাদের যে বিধিবিধান আছে জগন্নাথ মন্দিরের বিধিবিধান, ওই বিধিবিধানের সমস্ত পুজো অর্চনা ভোগ সেভাবে করা যাবে। যেভাবে জগন্নাথের যা পরম্পরা আছে, জগন্নাথের যা নীতি নিয়ম আছে, সেইভাবে আমরা প্রাণ প্রতিষ্ঠা করব। এই হলো মন্দিরের মূল ফটক। এখান দিয়ে প্রবেশের পর প্রথমেই পড়বে দীপস্তম্ভ। সমুদ্রের দিকের রাস্তা থেকে জগন্নাথ ধামে প্রবেশ করলেই দুহাতে চোখে পড়বে এই ধরনের বেশ কিছু স্তম্ভ, যা মনে করিয়ে দেবে উজ্জয়িনের হরসিদ্ধি দেবী মন্দিরের দীপজ্যোতি স্তম্ভ বা দীপস্তম্ভের কথা। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও 4টি দুয়ার। মূল ফটক দিয়ে প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে এই অরুণ স্তম্ভ। পুরীর জগন্নাথ মন্দিরের সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। মনে করা হয় কোনো এক সময় কোণারক থেকে সেই অরুণ স্তম্ভ নিয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে স্থাপন করা হয়। বৈদিক যুগে সূর্য এবং বিষ্ণুকে অভিন্ন মনে করা হতো, আর সেই কারণে বিষ্ণু জগন্নাথ মন্দিরের সামনে অরুণ স্তম্ভকে স্থাপন করা হয়। আর দীঘাতেও দেখা যাচ্ছে একইভাবে জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে এই অরুণ স্তম্ভ। অরুণ দুয়ার পার করে একটু এগোলেই সামনে পড়বে সিংহদুয়ার। দীঘার মূল মন্দিরে প্রবেশ করার সময় অরুণ স্তম্ভের ঠিক উল্টো দিকেই পড়বে সিংহদুয়ার, আর সিংহদুয়ারের পিছন দিকে আবার রয়েছে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের দিকে যদি মুখ করে দাঁড়াই তাহলে বাঁ হাতে পড়বে হস্তিদুয়ার এবং ডান হাতে পড়বে অশ্বদুয়ার। অর্থাৎ পুরীর মন্দিরের মতোই এখানে রয়েছে 4টি দুয়ার। সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁহাতে পড়বে হস্তিদুয়ার আর ডান দিকে অশ্বদুয়ার, ঠিক যেমনটা রয়েছে পুরীর মন্দিরে। তবে হস্তিদুয়ার ও অশ্বদুয়ার মন্দিরের সঙ্গেই লাগোয়া। পুরীর মন্দিরে যেমন বাইরে থেকেই দেখা যায় জগন্নাথ দেবের পতিত পাবন মূর্তি, দীঘাতেও তেমন সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেই দেখা মিলবে জগন্নাথ দেবের। পুরীর মন্দিরের মতোই এখানেও মূল মন্দিরের 4টি ভাগ। গর্ভগৃহ, তার সামনে জগমোহন, তারপর নাটমণ্ডপ, তারপর ভোগ মণ্ডপ। মন্দিরে প্রবেশ করার পর প্রথমেই পড়বে ভোগ মণ্ডপ। ভোগ মণ্ডপে 4টি বড় দরজা। মন্দিরের ভিতরে প্রথমে রয়েছে ভোগ মণ্ডপ। এই ভোগ মণ্ডপ থেকে আবার ভিতরে প্রবেশ করলে হচ্ছে নাট মণ্ডপ বা নাট মন্দির। এই নাট মন্দিরে আমরা দেখতে পাচ্ছি পরপর 16টি স্তম্ভ রয়েছে। এই 16টি স্তম্ভই কিন্তু এই নাট মন্দিরকে ধরে রেখেছে, এবং এই 16টি যে স্তম্ভ তাতে রয়েছে বিভিন্ন ধরনের নকশা। পাথর কেটে কেটে খুব সুন্দর করে এই নকশাগুলি ফুটিয়ে তোলা হয়েছে। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও নাটমণ্ডপের পরেই রয়েছে জগমোহন। নাট মন্দিরে 4টি ছোট ও 2টি বড় দরজা এবং ভোগ মণ্ডপে 4টি বড় দরজা। নাট মণ্ডপের পরে আমরা যদি গর্ভগৃহের দিকে এগিয়ে যাই তাহলে তারপরেই পড়বে জগমোহন। পুরীর মন্দিরেও রয়েছে এরকম 4টি ভাগ, অর্থাৎ দেউল, জগমোহন, নাটমণ্ডপ এবং ভোগ মণ্ডপ। আমরা দীঘার এই জগন্নাথ মন্দিরে জগমোহনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং এই জগমোহন আর ভিতরে যে গর্ভগৃহ বা দেউল, এই দুটোই বাতানুকূল বা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এখানে রয়েছে, এয়ার কন্ডিশন। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু যে মেঝে সেখানেও কিন্তু নকশা করা রয়েছে, খুব সুন্দর করে বিভিন্ন ধরনের কলকা ফুটিয়ে তোলা রয়েছে। আর এই জগমোহন সেটা কিন্তু 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। নাট মন্দির ও ভোগ মণ্ডপ, এর মাঝখানে রয়েছে এই গরুর স্তম্ভ। এই মন্দিরের ভিতরে রয়েছে
গরুর স্তম্ভ। গরুর হচ্ছেন বিষ্ণুর বাহন এবং গরুর তিনি সবসময় তাকিয়ে থাকেন জগন্নাথ দেবের পদতলের দিকে। কথিত আছে শ্রী চৈতন্যদেব এই গরুর স্তম্ভের পিছন থেকেই পুরীর মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতেন। এমনকি তার হাতের ছাপও রয়ে গিয়েছে ভোগমণ্ডপের দেওয়ালে। দেউল বা ভিমানার নিচে রয়েছে গর্ভগৃহ। নাটমণ্ডপে প্রবেশ ও প্রস্থানের দরজায় কালো পাথর দিয়ে ছোট ছোট করে তৈরি করা হয়েছে দশাবতার মূর্তি। একদম গর্ভগৃহে তৈরি করা হয়েছে এই বেদি, যার উপরে থাকবে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি। আর পুরীর মন্দিরে এই তিন মূর্তিকেই রাখা হয় এই ধরনের যে বেদির উপরে, তাকে বলা হয় রত্নবেদী। এই রত্নবেদী আবার তৈরি হয় 1,00,000 শালগ্রাম শিলা দিয়ে। এখানে অবশ্য সেই রত্নবেদীর আদলেই তৈরি করা হয়েছে এই বেদি, যার ওপর 3 বিগ্রহ অধিষ্ঠান করবেন। কথিত আছে জগন্নাথ দেব সর্বদা রত্নবেদীর ওপরেই আসীন থাকেন। শোনা যায় পুরীর জগন্নাথ মন্দিরে যবন আক্রমণের সময় যতবার জগন্নাথ দেবকে লুকিয়ে অন্যত্র সরানো হয়েছে, ততবারই রত্নবেদীর ওপরে বসানো হয়েছে। প্রভুর ইচ্ছা, যা উন্নতি ভগবান করো, তাড়াতাড়ি জগন্নাথ এই ভগবান উন্নতিত হয়ে যায়, প্রভু লোককে দর্শন করতে যাও, ভালো হবে। যে লোক না যেতে পারে সেই ক্ষেত্রে এইখানে জগন্নাথ দর্শন করে নিজের মনকে শান্তি পাবে, ভালো পাবে। ভালো হয়েছে। জয় জগন্নাথ। পুরীর মন্দিরে জগন্নাথ দেবের আগমনের নেপথ্যে রয়েছে পৌরাণিক গাথা। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নে দেখা দেন তাঁর পরম আরাধ্য শ্রী নীলমাধব। তিনি বলেন, নীলমাধব রূপে তুমি আমাকে মন্দিরে পাবে না, আমি আসব মহাকাষ্ঠ রূপে। পরদিন সকালে রাজা সমুদ্র তীরে গিয়ে দেখেন সত্যিই সেখানে একটি কাষ্ঠখণ্ড রয়েছে, যার গায়ে শঙ্খ, চক্র, গদা, পদ্ম আঁকা। সেই কাঠ দিয়ে ত্রিমূর্তি নির্মাণ শুরু করেন বিশ্বকর্মার গুরু বাসুদেব মহারানা। কিন্তু শর্ত অনুযায়ী মূর্তি নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই ঘরের ভেতর প্রবেশ করেন ইন্দ্রদ্যুম্ন। তখনই কাজ অসম্পূর্ণ রেখেই চোখের নিমেষে মিলিয়ে যান মহারানা। রাজা ইন্দ্রদ্যুম্ন দেখেন ভগবানের 3টি বিগ্রহ, হাত ও পায়ের আঙুল তৈরি হয়নি। পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি নিম কাঠের। দীঘার মূল মন্দিরে থাকবে মার্বেলের মূর্তি, তবে পুজো হবে কাঠের দারু মূর্তি। রথের দিন এই দারু মূর্তি নিয়েই হবে রথযাত্রা। এখানে 3 বিগ্রহের জন্য থাকছে 3টি সুদৃশ্য খাট। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর রাত্রের শয়নের জন্যও কিন্তু ব্যবস্থা থাকছে এবং তার জন্য তৈরি করা হচ্ছে এরকম 3টি খাট। সেই খাটেও থাকছে নানা ধরনের নকশা, কাঠের ওপর বিভিন্ন ধরনের নকশা এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। বেলে পাথরের দেওয়ালে অপূর্ব শিল্পকলা, ইতিউতি ছড়িয়ে রয়েছে ভাস্কর্য। মন্দিরের গায়ে অপূর্ব কারুকাজ, পৌরাণিক কাহিনীর বর্ণনা, কাঠের দরজার অপরূপ কাজ। অযোধ্যার রাম মন্দিরের ভিতরের দরজাগুলিতে রয়েছে সোনার পাত। আর দীঘার এই জগন্নাথ মন্দিরের যে কাঠের দরজা, সেই দরজাগুলো কিন্তু বেশ বড় বড় দরজা এবং এই দরজাতে রীতিমতো সুন্দর করে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফুল, সেই ফুলগুলো কিন্তু তৈরি করা হয়েছে একদম খুব সুন্দর করে। অনেকগুলি দরজা রয়েছে এবং এই প্রত্যেকটা দরজাতেই কাঠের কাজ অনবদ্য। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর, যা কিনা ব্যবহৃত হয়েছে রাম মন্দিরের একটা বড় অংশে, সেই গোলাপি পাথর দিয়েই তৈরি হয়েছে এই মন্দির। রাজস্থানের বংশী পাহাড়পুরের গোলাপি পাথর কেটে কেটে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করছেন শিল্পীরা। এখানে শিল্পীরা এসছেন কেউ রাজস্থান থেকে, কেউ এসছেন ओडिशा থেকে। कहाँ से आ रहे हैं आप? भरतपुर जिला, राजस्थान से। क्या काम कर रहे हैं आप इधर? इधर मंदिर का। आप ये काम जानते हैं पहले? हाँ जी। ওড়িশার বাসিন্দা এই শিল্পী অযোধ্যার রাম মন্দিরেও বেলে পাথরের ওপর কাজ করেছেন। कहाँ से आ रहे हैं? उड़ीसा। हाँ। क्या काम कर रहे हैं आप लोग? पत्थर का हाथी फाथी सैर फैर और মূর্তি বানাতাম। দীঘার পুরনো জগন্নাথ মন্দিরেরও রয়েছে একটি ইতিহাস। আগে এই জায়গায় মৎস্যজীবীদের আরাধ্যা দেবী মা গঙ্গা ও মহাকাল মূর্তির পুজো করা হতো। 1985 সাল বাংলার 1392 সন থেকে হয়ে আসছিল এই পুজো। প্রথমে 2টি মূর্তির পুজো হতো তালপাতার তৈরি অস্থায়ী মন্দিরে।
সেখানে পুজো পাঠ করতেন নন্দীগ্রাম থেকে আসা সাধু বলরাম দাস। অস্থায়ী মন্দিরের পাশেই পাতার ছাউনিতে থাকতেন তিনি। মন্দিরের পরিচ্ছন্নতা বজায় রাখা ও তার দেখভালের দায়িত্বে ছিলেন স্থানীয় খাদালগোবরা গ্রামের বাসিন্দা সাবিত্রী প্রামাণিক নামে এক মহিলা। সৈকত শহর দীঘায় বেড়াতে আসা অনেক পর্যটকই ওই মন্দিরে যেতেন। তেমনই এক পর্যটক দম্পতি হলেন কলকাতার পূর্ব আনন্দপল্লীর বাসিন্দা সমীর মণ্ডল ও তাঁর স্ত্রী উর্মিলা দেবী। দীঘা বেড়াতে গেলেই নিরিবিলিতে থাকা মা গঙ্গা ও মহাকালের অস্থায়ী মন্দিরে যেতেন তারা। মন্দিরের পূজারী সাধু বলরাম দাস ও স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে তাঁদের। কথিত আছে দিনটা ছিল বাংলার 1413 সালের 6ই চৈত্র বুধবার। সন্ধ্যে 7টা নাগাদ সমুদ্র তটে অস্থায়ী মন্দিরের পাশে বসে মৎস্যজীবীদের সঙ্গে গল্প করছিলেন সমীর মণ্ডল ও তাঁর স্ত্রী উর্মিলা দেবী। হঠাৎ জ্যোৎস্নার আলোয় তাঁরা দেখতে পান সমুদ্রে 3টি মূর্তি ভাসছে। সেই সময় জোয়ার চলছিল। মৎস্যজীবীরা রাতেই নৌকা ভাসিয়ে সমুদ্রে ভাসতে থাকা 3টি মূর্তি উদ্ধার করেন। দেখা যায় মূর্তি 3টি হল জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার। সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয় মা গঙ্গা ও মহাকালের অস্থায়ী মন্দিরেই 3টি মূর্তির প্রতিষ্ঠা করা হবে। তখন থেকেই দীঘায় দারু ব্রহ্মের পূজা অর্চনা শুরু। পরে কলকাতার বাসিন্দা সমীর মণ্ডল ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় স্থায়ী মন্দির গড়ে ওঠে। আরও পরে কাঁথির জোনপুর গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী শ্রীমন্ত কুমার শীতের আর্থিক সহযোগিতায় নবকলেবরের পুনঃপ্রতিষ্ঠা করা হয়। রথরাজে আমাদের 3টে যে রথ আছে, 3টে রথ যে পুরানো যে দীঘা ঘাটে জগন্নাথ দেবের ঘাট আছে, সেখানে তার মাসির বাড়ি, সেখানেই আমাদের রথরা সেখানে যাবে রশি নিয়ে। শুরুতে দীঘার পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির তৈরির পরিকল্পনা ছিল। তারপর ঠিক হয় আলাদা করে মন্দির নির্মাণ করা হবে। আর পুরনো মন্দিরের সঙ্গেই তৈরি হবে মাসির বাড়ি। বিশেষভাবে তা তৈরিও হচ্ছে। পুরীতে যেমন জগন্নাথ মন্দিরের সঙ্গে শ্রী চৈতন্যের যোগ, দীঘাতেও তেমন তৈরি হচ্ছে চৈতন্যদ্বার। জগন্নাথ তো লীলাক্ষেত্র হচ্ছে আস্তে আস্তে আমাদের এই পশ্চিমবঙ্গ, কারণ সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি জগন্নাথ। সকল পর্যটকরা যা দীঘাতে, এবং দীঘা তো একটা সত্যি পর্যটনের একটা জায়গা। ওখানে পর্যটনের জায়গায় গিয়ে ওখানে সমুদ্রও পাবে, তার সাথে সাথে প্রভুর দর্শনও পাবে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেন দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব, থাকবেন ইসকনের একাধিক প্রতিনিধি, সনাতন ধর্মের সভাধিপতি, দীঘার জগন্নাথ মন্দিরের পুরোহিত, থাকবেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, পুলিশ সুপার। তাঁরাই মন্দির পরিচালনার কাজ করবেন। আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার্জে রাধারমন বাবু আছেন। মন্দিরটা খুব সুন্দর হয়েছে। আমি লাস্ট টাইম যখন মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন, আমিও ছিলাম। মন্দিরটা খুব দেখার মতন একটা খুব ইউনিক স্ট্রাকচার মন্দির হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই কি এত বড় পরিকল্পনা করেছে। আমরা জানি কি যখন এরকম প্রজেক্ট হয় এলাকার খুব বিকাশও হয়। ভগবান আসছে, সবাইকে ভগবানকে ওয়েলকাম করার দরকার। এটা তো একটা মানুষের উন্নয়নের জন্য হচ্ছে। পুরীর রথযাত্রা বিখ্যাত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ঢল নামে সেখানে। রথের রশি ছুঁতে যান ভক্তরা। ওই দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে বসিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এবছর দীঘাতেও সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা। মন্দির প্রাঙ্গণে সাজানো রয়েছে 3টি রথ। শুধু মন্দির উদ্বোধনী নয়, এবছর রথযাত্রাও হবে এই মন্দির থেকে। এখান থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ এই 3টি রথে করেই নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। সেই মাসির বাড়িও তৈরি করা হচ্ছে। তার সঙ্গে তৈরি হচ্ছে চৈতন্যদ্বার। তবে পুরীর সঙ্গে একটা জায়গায় অমিলও রয়েছে। পুরীতে 3টি মূর্তি কিন্তু নিম কাঠে তৈরি, আর জগন্নাথ মন্দিরে যে মূর্তি রাখা হচ্ছে তা মার্বেলে তৈরি। তবে রথযাত্রার জন্য আলাদাভাবে নিম কাঠের তৈরি মূর্তি তৈরি করা হতে পারে। রথযাত্রা উপলক্ষে সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঝাড়ু নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। চলছে ভোগ রান্নার পদ্ধতি নিয়েও ভাবনা চিন্তা। ভোগটা যেভাবে পুরীর মন্দিরে যেভাবে তৈরি হয় সেটা এখানে নাও হতে পারে, কিন্তু অনেকটা চেষ্টা করা হচ্ছে কিভাবে তৈরি করে। ওটা তো আগের থেকে সে কাঠ জেলে এক একটার পর এক একটা হাঁড়ি তৈরি হয়। এইখানে কিন্তু
ওই জগন্নাথের যে মাসির বাড়ি তিনি বলেছেন যে কিভাবে করা যাবে, এটা একটা আধ্যাত্মিক, সে দিদিও মনে করছে যে কিভাবে আধ্যাত্মিক তৈরি হবে সেইভাবে চেষ্টা করে যাচ্ছে আমাদের। পুরীর মতোই দীঘার মন্দিরেও প্রতিদিন ধ্বজা বদল করা হবে। পুরীতে মন্দিরের প্রসাদ হিসেবে খাজা দেওয়া হয়, তবে দীঘায় প্রসাদ হিসেবে থাকবে গুজিয়া, প্যাড়া। এখানে দুটি সিংহদুয়ারের মধ্যে রয়েছে পদ্মকুণ্ড, যা কিনা এই মন্দিরের একেবারেই নিজস্ব সংযোজন। সিংহদুয়ার দুটো ভাগে বিভক্ত, প্রথমে একটি অংশ, তারপরের একটি অংশ, আর তারপরে মূল মন্দির শুরু হচ্ছে। আর এই দুটি সিংহদুয়ারের মাঝখানে আবার রয়েছে পদ্মকুণ্ড, যা এই মন্দিরের নিজস্ব সংযোজন। 2019 সালে দীঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাই আমারও প্ল্যান আছে আগামী দিন আমি আরেকটা জগন্নাথের টেম্পল এখানে বড় করে তৈরি করে দিচ্ছি। তখন শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন, তারপর সমুদ্র দিয়ে অনেক জল বয়ে গেছে, এখন তিনি প্রতিপক্ষ, বিরোধী দলনেতা। নবনির্মিত মন্দির নিয়ে শুরু হচ্ছে তরজা। ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়, সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আর পুরী ধাম 4 ধামের এক ধাম। তার মানে আপনি চান না দীঘা একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধাম হোক? খুব রাগ হচ্ছে, খুব জ্বালা হচ্ছে। আর মানুষকে মনে করে দিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না, এত সস্তা? সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকাবেন। মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। 2022 সালে মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। 20 একর জমির ওপর তৈরি মন্দির করতে খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। মন্দির চত্বরেই থাকছে ভোগ ঘর, ডালা ঘর। পুরীর রত্ন ভাণ্ডারের মতোই এখানে থাকবে পৃথক ভল্ট। মন্দিরের একটা অংশে তৈরি হবে রত্ন ভাণ্ডার, পুরোহিতদের থাকার জায়গা। হিন্দু মন্দিরের রীতি অনুযায়ী মন্দিরের অবস্থান হয় কূর্মপৃষ্ঠে, অর্থাৎ কচ্ছপের পিঠে। এক্ষেত্রেও সেই নিয়ম পালন করা হয়েছে। ভূপৃষ্ঠের থেকে একটু ওপরে মন্দিরের অবস্থান। সবুজ ঘাসের গালিচা, টাইলস বিছানো পথ সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। মূল ফটক দিয়ে প্রবেশের পর মূল মন্দিরে যাওয়ার জন্য রয়েছে এরকম র্যাম্প। মন্দিরে ওঠার জন্য সিঁড়ির পাশাপাশি রয়েছে এরকম র্যাম্পও, যে র্যাম্প ধরে হুইল চেয়ারে করে বৃদ্ধ বৃদ্ধারা অথবা প্রতিবন্ধী মানুষজন তারা সহজেই মন্দিরে উঠে যেতে পারবেন। মন্দিরের এখনো উদ্বোধন হয়নি, কিন্তু এখন থেকে বন্ধ গেটের বাইরে ভিড় করছেন উৎসুক পর্যটকরা। বাইরে থেকে দেখছি খুব সুন্দর, কিন্তু ভেতরে ঢুকতে পারলে একটু ভালো লাগতো। প্রচুর জায়গা নিয়ে খুব সুন্দর করা, প্রচুর লোক আসবে ঘুরতে এখানে। জগন্নাথ মন্দিরটা দেখতে এলাম আর কি, শুনেছি নাম অনেক, তা এখন সুন্দর করেছে, খুব ভালো লাগলো দেখে, খুব দারুণ করেছে। হ্যাঁ, এবার অপেক্ষা রয়েছে আর কি, কবে খুলবে। রাতের মন্দিরেরও যেন আলাদা শোভা। রাতের অন্ধকারে এই মন্দির এক অন্য রূপে দেখা দেয়। সিংহদুয়ার থেকে দেউল পর্যন্ত সর্বত্র রয়েছে লাইট ইলুমিনেশন। এছাড়াও দীপস্তম্ভ থেকে শুরু করে বিভিন্ন গাছে রয়েছে আলোর কারুকাজ। সব মিলিয়ে অন্ধকারে এক অদ্ভুত রূপ এই মন্দিরের। এছাড়া রয়েছে গ্রিন জোন, অনেকটা জায়গা জুড়ে পার্কিং জোন, থাকবে ফুড স্টল। রথযাত্রা উপলক্ষে রাস্তা চওড়া করা হচ্ছে। মন্দির তৈরির পাশাপাশি সেজে উঠছে আশপাশের এলাকাও। নতুন রূপে সেজে উঠছে সৈকত শহর দীঘা, জগন্নাথ ধাম দীঘা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।